আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বায়েজিদ বুস্তামি কুরাইশ, সংক্ষেপে আমি এমবিবিকে ব্যবহার করে থাকি। আচ্ছা, তো আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার প্রচেষ্টা হচ্ছে তোমাদের সামনে এই বিশেষ করে এসএসসি 25কে উদ্দেশ্য করে তাদের যে সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টগুলো বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথমেটিক্স এগুলোর উপর ভিত্তি করে তাদেরকে যাতে একটা ভালো বেসিক সহ একটা গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টায় আমি কাজ করে যাব। আচ্ছা, আর এখানে এই সবগুলো ভিডিও আমি চেষ্টা করব এটা প্লে লিস্ট আকারে একটা ইউটিউবে বা ফেসবুকে পেজে যে কোনোভাবে সংযুক্ত করে দাও এবং তোমাদের সাথে যাতে সহজে এটা পেয়ে যাও, জিনিসটা যাতে তোমাদের জন্য সহজ হয়। আমি এমবিবিকে নামে পরিচিত। আচ্ছা, আর আমার এই সবগুলো টপিক আশা করি এমবিবিকে সায়েন্স ক্লাব নামক চ্যানেলে পাশাপাশি পেজ আছে সেগুলোতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এটা এমবিবিকে সায়েন্স ক্লাব। আচ্ছা, এমবিবিকে সায়েন্স ক্লাবে এগুলো অ্যাড হয়ে থাকতে পারবো। তো তোমাদের সামনে এগুলো সব কিছু আলোচনা করার চেষ্টা করতেছি এবং শুরুতেই বলে নিই আমি বয়সে ছোট, জ্ঞানে, বুদ্ধিতে সব কিছুতেই ছোট। তবে আমার ক্ষুদ্র প্রচেষ্টা এবং অনেক বড় স্বপ্ন নিয়ে আসছে আসলে। তো এই জায়গা থেকে আমার কাজের মধ্যে, কথার মধ্যে বা কখনো কোনো ভুল হয়ে থাকলে বা টেকনিক্যাল কোনো কিছুর মাধ্যমে কখনো ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এটা আমার জন্য অনেক ভালো হবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমি আমার কাজে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর এই সব কিছু প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী আস্তে আস্তে করার চেষ্টা করতেছি এবং আমার প্রচেষ্টা থাকবে তোমাদের সম্পূর্ণ বইটাকে একটা পার্ট আকারে, তারপর অধ্যায়ভিত্তিক প্লে লিস্ট আকারে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য এবং প্রচেষ্টা থাকবে যাতে সবগুলো অধ্যায় তোমরা একটা নির্দিষ্ট অংশে পেয়ে যাও এবং এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক ভালো ভূমিকা রাখবে। পাশাপাশি এই বেসিক থেকে তুমি ইন্টারমিডিয়েটে বা পরবর্তী জীবনে অনেক ভালো ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এই প্রচেষ্টা থাকবে এবং আমার সামনে এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছে এবং সে বিষয়টা দেখতেছে। এই ক্ষেত্রে বিষয়টা কী হবে, আর একটু সহজ হবে, ন্যাচারাল হবে। আমি তাকে দেখে বুঝতে পারবো তোমরা আসলে বুঝতেছো কিনা এবং তোমাদের জন্য গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা। তো এই প্রচেষ্টায় তো আজকের যে আমরা টপিকটা আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে এসএসসি ক্লাস, বিশেষ করে ক্লাস 9-10-এর যে পদার্থবিজ্ঞান বইটা আছে, পদার্থবিজ্ঞানের 2 নম্বর অধ্যায় গতি বা মোশন। আচ্ছা, এখানে আমরা কী কী আলোচনা করব সেটা একটু সংক্ষেপে বলে নিই। দেখো, এখানে কোনো কিছু সম্পর্কে জানার আগে তার বেসিক সম্পর্কে জানতে হবে। এখানে বেশ কয়েকটা টপিক, এই যে বেশ কয়েকটা যে কয়টা টপিক এখানে সাইডে লেখা আছে, এখানে তোমাদের বইয়ে আসলে এই কয়েকটাই টপিক আছে, এর বাইরে কোনো টপিক নেই। তো আমি চেষ্টা করবো প্রত্যেকটা টপিকের বেসিক সহ তুমি আগে শেখো, তারপর বেসিক সহ যখন শিখে যাবা তোমার ক খ যে অ্যান্সারগুলো আছে না, সব তুমি অটোমেটিক পেরে যাবা। পাশাপাশি গ এবং ঘতে যে ম্যাথমেটিক্স থাকে এগুলার জন্য যে বেসিক্সগুলো, বিশেষ করে যে সূত্রগুলো জানতে হয়, যে প্রতিপাদনগুলো জানা উচিত এবং যেগুলো জানলে তোমার ম্যাথ করা অনেক সহজ হবে, সেই বিষয়গুলো আশা করি অনেক সুন্দরভাবে জানতে পারবা। তো হোক, সেই প্রসেসটা আমি চেষ্টা করতেছি। এটা প্রয়োজন অনুসারে যে কয়েকটা পার্টের প্রয়োজন আমি সেই কয়েকটা পার্টে বিভক্ত করার চেষ্টা করব এবং এই পার্টে বিশেষ করে বেসিক সহগুলো থাকবে এবং পরবর্তী পার্টে ম্যাথ অ্যাড করার চেষ্টা করব। তো ঠিক আছে, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কোনো প্রকার ভুলভ্রান্তিতে বা টেকনিক্যাল কোনো সমস্যা হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আচ্ছা, তাহলে আমরা একটু টপিকটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমার সামনে একজন আছে, আশা করি সে রেসপন্স করবে এবং তার কথাগুলো তোমাদেরকে এই ক্লাসটাকে আরও সজীবতা দেবে, আরও জীবন্ত করে তুলবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথম টপিকটা হচ্ছে স্থিতি ও গতি। তো স্থিতি ও গতি এই বিষয়টা আমরা বুঝি না? হ্যাঁ, বুঝি তো। আচ্ছা দেখো, এই টপিকটা আলোচনা করার আগে তোমরা এই অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ এটা আর একটু সংক্ষেপে বললে ভালো হইতো, বিষয়টা তোমাদের জন্য একটু সহজ মনে হইতো। দেখো, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা, বিশেষ করে যারা এসএসসি 25-এ পরীক্ষা দেবা, তাই না? এসএসসি 25-এ ফিজিক্সের উপর তোমার কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের ভিতর দেখা যায় 25 মার্ক প্র্যাকটিক্যাল থাকে, বাদ বাকি থাকে হচ্ছে 75 মার্কস। এই 75 মার্কসের ভিতর এই অধ্যায় থেকে কত মার্কের অ্যান্সার, কত মার্ক থাকে জানো? দেখা যায় প্রত্যেকটা বোর্ডে সবসময় এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। কোনো কোনো বোর্ডে 2টা, কোনো কোনো বোর্ডে মিনিমাম 1টা থাকেই। এভারেজে দেখা যায় 2টায় অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে যদি 2টা যদি সিকিউ থাকে, 2টা সিকিউ পাশাপাশি যদি 2 থেকে 3টা যদি এমসিকিউ থাকে, তার মানে ভেবে দেখো 75 মার্কের ভিতর তোমার এই অধ্যায় থেকে প্রায় 22 থেকে 23 মার্ক চলে আসতেছে। তো ভেবে দেখো 75 মার্কের মধ্যে থেকে তুমি যদি 22 থেকে 23টা মার্ক যদি একটা অধ্যায় থেকে পেয়ে যাও, তাহলে এই অধ্যায়কে অবহেলা করা যাবে? অনেক গুরুত্বপূর্ণ না? জিনিসটা অনেক সহজ হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, এই জিনিসটা কেন বললাম, কারণ দিন শেষে তুমি পরীক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করবে যাতে পরীক্ষায় ভালো হয়। এই জিনিসটা তোমাকে একটু হেল্প করবে, তুমি যাতে এই ক্লাসটা কত ইম্পর্টেন্ট হতে পারে এই সম্পর্কে একটু ধারণা পাবে। ঠিক আছে। আচ্ছা আসো, আমরা টপিক অনুযায়ী একটু আলোচনা করি। দেখো,
আচ্ছা, প্রথম যে টপিকটা ছিল সেই টপিকটা কি বলা হয়েছে দেখো, স্থিতি। আচ্ছা, স্থিতি জিনিসটা কি? আচ্ছা, স্থিতি সম্পর্কে আমরা জানি না। দেখো, শুরুতে যদি তোমাকে বলা হয় স্থিতি, তাই না? আচ্ছা, স্থিতি জিনিসটা কি? আচ্ছা, স্থিতি হচ্ছে সেই জিনিস যদি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানে যদি পরিবর্তন না হয় তখন তাকে আমরা বলবো স্থিতি। ঠিক আছে, একটা বস্তু আমি যদি নর্মালিভাবে স্থির থাকি তাহলে কি হইলো, সময়ের সাথে আমার অবস্থানে পরিবর্তন হচ্ছে না, সে স্থিতি। কিন্তু আমার সামনে যে আছে সে মনে করে চলাচল করতেছে, সে যখন চলাচল করলো সে কি স্থিতি হইলো? সে কোন পর্যায়ে চলে আসলো? সে পরে আসলো গতি। আচ্ছা, তার মানে কোন সময়ের সাথে, অবশ্যই এটা সময় একটা অনেক উল্লেখযোগ্য বিষয়, কারণ সময়ের সাথে আমরা সব কিছু হিসাব করে থাকি। তাহলে সময়ের সাথে যখন কোনো বস্তু চলাচল করে তখন তাকে আমরা বলি গতি, আর যদি কোনো বস্তু চলাচল না করে তখন তাকে বলি স্থিতি। হ্যাঁ, ঠিক আছে। এখন এই গতি বা স্থিতি এটা নর্মালি বললে কি বিষয়টা কি সত্য হয়? দেখো, আমি যখন একটা বাসে চড়ে আসি বা একটা ট্রেনে চড়ে আসি, তখন আমি যদি এখানে বসে থাকি, সিটের সাথে বসে থাকি, তাহলে আমি নিজেকে তো আমি স্থির বলে দাবি করব, বা আমার পাশের সিটে যে ব্যক্তিটি আছে সেও কি স্থির না? তাহলে আমি তাকে কি বলবো? সে স্থির আছে। কিন্তু যে ব্যক্তিটি বাসের বাইরে আছে অথবা ট্রেনের বাইরে আছে, তাকে যদি বলা হয় আমি বা আমার সামনে যে ব্যক্তি ছিল সে কি স্থির আছে? না, সে স্থির নেই, কারণ সে গতিশীল, তার কাছে মনে হবে। তার মানে এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট পাইলাম যে স্থিতি বা গতি এটা সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের উপর নির্ভর করে, ঠিক আছে, কিন্তু শুধু এইটুকুই যথেষ্ট না, এখানে আরও কি আছে, আর অতিরিক্ত জিনিস আছে, সেটা কার সাপেক্ষে দেখা হচ্ছে। দেখো, তার মানে কি দেখতেছি আমরা? সাপেক্ষ বিন্দু। এই নতুন করে যে পয়েন্টটা আসলে এর নাম কি? সাপেক্ষ বিন্দু। আচ্ছা, সাপেক্ষ বিন্দু, এই সাপেক্ষ বিন্দুকে আরও একটু যদি সুন্দর করে বলি সেটাকে বলা চলে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, বিন্দু বিশেষ করে বিন্দুকে যদি আমরা একমাত্রিক থেকে আমরা যদি ত্রিমাত্রিকভাবে ব্যাখ্যা করি তখন সেটা আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তোমাদের প্রসঙ্গ বিন্দুই বিশেষ করে বলা হয়ে থাকে, বা আরও সুন্দর করে বললে প্রসঙ্গ কাঠামো বলা চলে। আচ্ছা, দেখো, এখন এই বিষয়টা দেখো, তার মানে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হলে সেটা কি? স্থির আছে, আর এই অবস্থাকে স্থিতিশীলতা বলা হয়। আর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হলে গতি। আর এই জিনিসটা হিসাব করব কিসের মাধ্যমে? একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে হিসাব করতে হবে। এখন এই প্রসঙ্গ বিন্দুটা কিন্তু অনেক বড় বিষয়। কেন অনেক বড় বিষয়? দেখো, আমি যখন কোনো একটা গাছের সাপেক্ষে আমি যদি আমার গতি যদি নির্ণয় করি, আমরা নর্মাল দেখি গাছ স্থির আছে, তার সাপেক্ষে আমার গতিশীল না স্থিতিশীল এটা আমি বুঝতে পারতেছি, এটা ব্যাখ্যা করতে পারতেছি। কিন্তু কেউ যদি একটু বড় অনেক বেশি ডিটেলভাবে ভেবে যদি বলে যে গাছটা যে গতিশীল না, এটা কীভাবে বুঝলাম? কারণ পৃথিবী যখন ঘূর্ণনশীল, তার মানে পৃথিবীর থাকা যে গাছটা আছে সেটাও নিশ্চয়ই গতিশীল। তাহলে আমরা অনেক বিপদে পড়ে যাবো যে হ্যাঁ তাই তো। তারপর যদি আমরা যদি বলি যে না, তাহলে আমরা পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে গতিশীল বা কেন্দ্রের সাপেক্ষে স্থির, তখন আবার কেউ যদি প্রশ্ন করে যে পৃথিবী কি আসলে স্থির? পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এভাবে পৃথিবী, তারপর যদি সূর্যকে নিয়ে ব্যাখ্যা করি তখন আবার দেখা যাবে সূর্য একটা সৌরজগৎ গঠন করছে, এটা আবার একটা মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে। তার মানে আমরা স্থিতি বলি বা গতি বলি, মহাবিশ্বের সব কিছুই আপেক্ষিক, একটা নির্দিষ্ট সাপেক্ষ বিন্দুর সাপেক্ষে। তাছাড়া প্রকৃতপক্ষে পৃথিবীতে কোনো নির্দিষ্ট স্থিতিশীল কোনো বস্তু নেই। বুঝতে পারছি? আচ্ছা, দেখো, এটা সংক্ষেপে তোমার ক নম্বর প্রশ্নের জন্য আসলেও আসতে পারে, বা এই জিনিসটা জানলে তোমার পরবর্তী টপিক জানা একটু সহজ হবে। আচ্ছা, তাহলে এটা একটু মিশাই দিই। দেখো, পরের টপিকটা আমরা একটু বলার চেষ্টা করি। পরের টপিকে বলা হয়েছে দেখো বিভিন্ন প্রকার গতি। আচ্ছা, গতি দেখো বিভিন্ন রকমের হইতে পারে। কি কি হইতে পারে? আচ্ছা, গতির বিভিন্ন প্রকার গতির ভিতর দেখো এখানে একটু সংক্ষেপে দেখছি। এটা বিষয়টা হচ্ছে, এক নম্বর হচ্ছে সরল রৈখিক গতি। আচ্ছা, এক নম্বর হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। আচ্ছা, এই সরল রৈখিক গতি এটা আবার কি দেখো তো? আচ্ছা, এটা লিনিয়ার মোশন, তাই না? লিনিয়ার মোশন। এখন এই জিনিসটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি? একটা কোনো বস্তু যদি সোজাসুজিভাবে চলে আসে, সরল রেখা বরাবর, কোনো দিকে বাঁক হইল না, তাহলে তার গতিকে কী বলা হবে? সরল রৈখিক গতি। আচ্ছা, এগুলা বিষয়গুলো না একটু বোঝার বিষয়, একটু কনসেপচুয়ালি তুমি যখন বুঝবা, তুমি সংজ্ঞাটা নিজের মতো দাও না, নিজের মতো দাও, একটু একটু উদ্ভাবনশীল শেখো, সৃজনশীল হইতে শেখো। হুবহু বইয়ে যেভাবে আছে ওইভাবে মুখস্থ করতে হবে না তো, কোনো দরকার নেই। তার মানে সরল রৈখিক বলতে কী বুঝতেছ? সরল রেখা বরাবর কোনো দিকে যদি আঁকা বাঁকা না হয়, তাহলে এই পর্যায়ে যে গতি সৃষ্টি হয় তাই কী বলা হবে? সরল রৈখিক গতি। ঠিক আছে, আমি একটা টেবিলকে সোজাভাবে নিয়ে যাচ্ছি, তাহলে এটার গতি কী হবে? সরল রৈখিক গতি। ঠিক আছে। আচ্ছা, তারপর যে বিষয়টা আছে সেটা দেখো ঘূর্ণন গতি। ঠিক আছে,
এটা হচ্ছে ঘূর্ণন গতি। আচ্ছা, ঘূর্ণন গতি জিনিসটা কি? আচ্ছা, ঘূর্ণন বলতে কি বুঝতেছি দেখো তো, কোনো বস্তু ঘুরতেছে তাই না? আচ্ছা, ঘূর্ণনশীল এই যে এইভাবে একটা বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরতে থাকে তখন তাকে ঘূর্ণন গতি বলি। আচ্ছা, এরকম যদি আমরা উদাহরণ কল্পনা করি, এই যে আমাদের বিশেষ করে আমাদের সিলিং ফ্যান যেটা থাকে না, এটা কি ঘুরতে থাকে না? আচ্ছা, এটা একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, একটা নির্দিষ্ট সময় পর পর ব্যবধান রেখে সে ঘুরতে আসে। তার এই গতিটা তার কোন ধরনের গতি? ঘূর্ণন গতি। আচ্ছা, এর গতি, তারপর আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে না, তাহলে এই চাঁদের গতিকে কি বলতে পারি? ঘূর্ণন গতি। ঠিক আছে, বুঝতে পারছি? তার মানে কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে, এই একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে যদি বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র সাপেক্ষে যদি এইভাবে একটা বৃত্ত অঙ্কন করি, একইভাবে যদি কোনো বস্তু এইভাবে যদি ঘুরতে থাকে, তাহলে তার ঘূর্ণনকে কি বলা, তার গতিকে কি বলা হবে? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, তাই না? হ্যাঁ, সুন্দর। এইভাবে নিজে ব্যাখ্যা করতে পারবো না? হ্যাঁ, পারবো। ওকে, তারপর দেখো ঘূর্ণনের পর আসতেছে চলন গতি। চলন জিনিসটা কি দেখো, এখানে একটু মজার পার্ট আছে। আচ্ছা, আমরা একটু দেখব চলন গতি। চলন গতি, ঠিক আছে। আচ্ছা, চলন গতি এই জিনিসটা কি দেখো তো। আচ্ছা, চলন গতি মানে কি? কোনো বস্তুর প্রত্যেকটা বিন্দু যদি একই সাথে চলতে থাকে। দেখো, প্রত্যেকটা বিন্দু কিন্তু, এখন বিষয়টা হচ্ছে কি, আচ্ছা প্রত্যেকটা বিন্দু বলতে আসলে আমরা কি বুঝি? এখন দেখো, কোনো বস্তু, আমি মনে করো সোজা হয়ে যাচ্ছি, দেখো একটা যদি আমরা রাস্তা কল্পনা করি, এই যে সোজা একটা রাস্তা গেছিলো, তারপর এই পাশে রাস্তাটা বাঁক কাটছে, এরকম রাস্তা দেখছি না আমরা? হ্যাঁ, তো এখানে যদি একটা যদি গাড়ি থাকে, আমি গাড়ি আঁকাইতে পারলাম না, খুবই কষ্টকর, উদ্ভট হবে। আচ্ছা, এখন দেখো এই যে গাড়িটা এখানে আছে, এই গাড়িটা যখন এখান থেকে রাস্তা বাঁক করবে তখন কেমন হবে বলো তো? এইভাবে এসে এই একটা পর্যায়ে এরকম হবে না? এরকম হবে, তারপর তো এইভাবে ঘুরবে, তাই না? আচ্ছা, এইভাবে যখন ঘুরবে, তাহলে গাড়ির নিশ্চয়, এই গাড়িটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি, এই যে এই একটা নর্মাল মন করে গাড়ি। আচ্ছা, একটু ধরে নাও যে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর চিত্র, বুঝছো? আচ্ছা, দেখো এই যে চাকাগুলো আছে, এই পাশে চাকা, তার ওই পাশেও নিচে চাকা আছে, এই যে চারটা চাকাতে আমরা যখন দেখালাম, তো এই গাড়িটা যখন এইদিকে যাচ্ছিল, এ যখন বাঁকা হইলো, তাই না? বাঁকা হওয়ার কি, এর ডান পাশে দুইটা চাকা আছে, বাম পাশে দুইটা চাকা আছে না? এই যে চাকাগুলো আছে, সে যখন বাম পাশে ঘুরছে, বাম পাশে যখন ঘুরছে, তখন বাম পাশের চাকাগুলোও ঘুরছে না? ডান পাশের চাকাগুলোও কিন্তু ঘুরছে। কিন্তু তুমি বলো তো, বাম পাশের চাকা যে পরিমাণ ঘুরছে, ডান পাশের চাকা সেই পরিমাণ না তার চেয়ে একটু বেশি ঘুরছে? কেন বেশি ঘুরছে? কারণ তাকে বেশি পথ পাড়ি দিতে হয়েছে। তাহলে বেশি পথ যখন পাড়ি দিতে হইলো, তখন এই সাইডের যে অংশটুকু ছিল সেটা কি সমান পরিমাণ বিন্দু চলাচল করছে বাম পাশের মতো? তাতে বেশি চলাচল করছে না? আচ্ছা, আমাদের চলন গতির বৈশিষ্ট্য কী ছিল? কোনো বস্তুর প্রতিটি বিন্দু যাতে, প্রতিটি বিন্দু যদি সমান বেগে চলতে থাকে, তাই না? তাহলে এটা কি সমান হইল? তাহলে এই গাড়ির এই চলনকে, এই গাড়ির এই চলাচলকে আমি কি চলন গতি বলতে পারবো? বুঝতে পারছি বিষয়টা? তার মানে এটা ঘুরতে গেলে, তারপর এই রাস্তায় যে বাস বাঁক নেয় বা রিক্সা যখন চালানো হয়, দেখবা রিক্সার যখন কাছে দিয়ে ঘোরে, রিক্সার যে কেন্দ্রের দিকে যে চাকাটা আছে সেটা অল্প ঘোরে, তাই না? আর যেটা বাইরের দিকে যেটা আছে অনেক বেশি ঘোরে। তার মানে ওটা বেশি ঘুরতেছে, এটা কম ঘুরতেছে। ওই প্রান্ত বেশি পথ অতিক্রম করতেছে, এই প্রান্ত হ্যাঁ কম পথ অতিক্রম করতেছে। তাহলে এই জিনিসটা চলন গতি হবে না। তাহলে চলন গতি হতে গেলে কী হইতে হবে? একেবারে নির্দিষ্ট দূরত্বে রেখে একেবারে প্রত্যেকটা বিন্দু সমানভাবে চলতে হবে। আমি যদি এইভাবে ঘুরতে ঘুরতে ডান দিক থেকে বাম দিকে হয়, বাম দিক থেকে ডান দিকে হয়, তার মানে আমার কি প্রত্যেকটা বিন্দু সমানভাবে ঘুরলো? না। তাহলে আমাকে সোজা থেকে এইভাবে একটু কোনাকানি করে যাইতে হবে। দেখো, এটা বিশেষ করে প্লেনের গতিটা এরকম হয়ে থাকে। আচ্ছা, প্লেনকে আঁকাইতে পারবো? আচ্ছা দেখো, এটা ধরে নাও যে এইরকম, এই তো দুইটা পাখা আছে, উদ্ভট একটা জিনিস আঁকাইছি, বুঝছো? এখানে এই যে একটু ধরে নাও, আমার ক্ষমার দৃষ্টিতে দেখো। আচ্ছা, এই যে বিষয়টা আছে, এই প্লেনটা যদি মনে করো, প্লেনটাকে এইভাবে হুট করে বাঁকা হয়? হুট করে বাঁকা হয় না। এ কী হয়, আস্তে 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 এই দিকে যায়। একটা প্লেন যখন এখানে ছিল, একটা প্লেন যখন এইদিকে ঘুরতে হয়েছে, সে কীরকম হয়েছে জানো? আবার আঁকাইতে হবে, ঠিক আছে? না আঁকাই, দেখো এই অবস্থায় সে দেখা যাবে এই অবস্থায় চলে আসতেছে, এই অবস্থায় চলে, সে কিন্তু বাঁক হয় নাই, তাই না? প্লেন কি বাঁকা হয়েছিল? বাঁকা হয় না, সে ওই দিক বরাবর আছে, কিন্তু একটু কর্নারের দিক থেকে বাঁকা হয়ে গেছে, তাই না? কিন্তু এখন দেখো তো, এর প্রত্যেকটা কোণা সমানভাবে চলছে কিনা? চলছে। বাসের মতো কি পুরো চাকা একদিকে বেশি একদিকে কম বাঁকা হয়েছে? সমানভাবে দেখছি না? তাহলে এইরকম যখন গতি হবে তখন তাকে বলা হবে চলন গতি। এখন চলন গতি বুঝছি না? ব্যাখ্যা করতে পারবো তো? আচ্ছা, তাহলে সরলরৈখিক গতি বুঝলাম, ঘূর্ণন গতি বুঝলাম, চলন গতির ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু যদি সমানভাবে চলতে থাকে তখন তাকে কি বলবো? চলন গতি। ঠিক আছে, তারপর আমরা একটু পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, পর্যায়বৃত্ত গতি বুঝতে হবে, বুঝলা? এটা একটু একটু মিশিয়ে দিই। আচ্ছা দেখো, পর্যায়বৃত্ত গতি, তার মানে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? স্থিতি কি, গতি কি, বলতে পারবো না?
স্থিতি কি গতি কি সেটা পারবো। আর বিভিন্ন প্রকার গতির ভিতর কি কি আছে? সরলরৈখিক গতি আছে, তারপর কি আছে? ঘূর্ণন গতি আছে, তারপর আছে হ্যাঁ হ্যাঁ এই বেশ কয়েকটা আছে। আমরা একটু পর্যায়বৃত্ত গতি সম্পর্কে একটু আলোচনা করবো। দাঁড়াও এখন একটু শুরু করি পর্যায়বৃত্ত জিনিসটা কি। আচ্ছা, এই যে পর্যায়বৃত্ত গতি, এটার নাম পূর্ণ নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এই প্রসেসটা। আর যারা এই ইংলিশ মিডিয়ামের আছো তাদের ক্ষেত্রে শুধু ইংলিশ নামটা একটু জানবা। তোমার এই যে জিনিসটা বাংলায় বলা হচ্ছে সেই জিনিসটা ইংলিশে, এই তো পার্থক্য। আচ্ছা, তাছাড়া এই প্রসেসটা মূলত বুঝলে তুমি কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে তোমার বেশ কয়েকটা পয়েন্ট আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু বলতেছি, একটু মনোযোগ দাও। পর্যায়বৃত্ত গতিটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে ভুল করে বসি। এখানে পয়েন্টটা কি জানো? 1 নম্বর পয়েন্ট হচ্ছে সময়। কি বলো তো? সময়। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সময়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দিক। কি বলো তো? দিক। দিক, 2 নম্বর পয়েন্ট দিক। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যদি বলি সময়, দিক, তারপর যদি বলি একটা হচ্ছে বিন্দু বা স্থান। বলতে পারবো না? বিন্দু বা স্থান। স্থান, ঠিক আছে, বিন্দু বা স্থান। আচ্ছা, বিন্দু বা স্থান বা আরেকটা 4 নম্বর একটা বিন্দু পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে কিভাবে। কিভাবে মনে করে বললাম যে কিভাবে। এই 4টা প্রশ্ন করতে পারবা কি? আচ্ছা, প্রশ্নগুলো কি ছিল বলো তো? সময়, তারপর কি? দিক, তারপর কি? বিন্দু বা স্থান, তারপর হচ্ছে কিভাবে। এই প্রসেসগুলো বুঝছি। আচ্ছা, এই পয়েন্টগুলো যে বুঝলাম, এটার দিয়ে কাজ কী হবে আমরা এখন দেখবো। দেখো, আচ্ছা, পর্যায়বৃত্ত গতি হইতে গেলে কি হবে জানো? একটা নির্দিষ্ট সময় ব্যবধানে, কি নির্দিষ্ট সময় ব্যবধানে নির্দিষ্ট দিকে, তার মানে কি সময় সেম হইতে হবে, দিকটা কি হতে হবে? সেম হইতে হবে, একই দিক বরাবর হইতে হবে, এবং নির্দিষ্ট বিন্দু দিয়ে যাইতে হবে। বোঝো কয়টা হইল? সময়, নির্দিষ্ট সময় ব্যবধানে নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট বিন্দু দিয়ে, বুঝছি। এবং 4 নম্বর হচ্ছে একইভাবে। কিভাবে? 4টা পয়েন্ট পাইছি। এখন দেখো, এখন তুমি একটু মিলাই দেখো তো মিলতে পারো কিনা। ফ্যান যে ঘুরতেছে না, আচ্ছা ফ্যান যে ঘুরতেছে, মনে করো এই যে ফ্যান ফুল স্পিডে ঘুরতেছে, এই কথাকে মাথায় রাখো। ফ্যান ঘুরতেছে ফুল স্পিডে, এই যে এখানে মনে করো ফ্যান ফুল স্পিডে ঘুরতেছে। এই ফ্যান যখন ফুল স্পিডে ঘুরতেছিল, আমি এখানে যদি একটা বিন্দু কল্পনা করি, এখন তুমি বলো তো এই ফ্যান নির্দিষ্ট সময় পর পর এখানে আসবে কিনা? সময় সেম আছে? আছে। নির্দিষ্ট দিক বরাবর কিনা? ফ্যান কি প্রথমে এই দিকে ঘুরে পরে উল্টা দিকে ঘুরবে? একই দিকে ঘুরতেছে না? নির্দিষ্ট দিক, ঠিক আছে? ঠিক আছে। বিন্দু, আচ্ছা এই বিন্দুতেই আসতেছে কিনা? বিন্দু, ঠিক আছে? ঠিক আছে। একইভাবে কিনা? ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন করা হলে, দেখো এটা ফ্যান যখন ছিল কোন অবস্থায়? ফুল স্পিডে। বিষয়টা দেখো, এটা কি ফুল স্পিড। এই ফুল স্পিড কেন বললাম একটু পর বুঝতে পারবা। এখন কি হইলো, ফুল স্পিড না দিয়ে ফ্যান যখন চালু হয় না, শুরুর অবস্থায় ফ্যান কেবল শুরু করছি, এই অবস্থায় আস্তে আস্তে শুরুতে ঘোরে না? শুরুতে যখন আস্তে আস্তে ঘোরে, তখন যদি আমি এখন এটা কি স্লো স্পিড। স্লো স্পিড মানে কি স্থির আছে তা না, কেবল শুরু হচ্ছে। মানে প্রথমে একটা আমি যখন ফ্যান চালু করি, বিশেষ করে সিলিং ফ্যান, একবারে জোরে ঘোরে? আস্তে 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 জোরে ঘোরে না? আচ্ছা, এই যে প্রসেসটা, তাহলে শুরুতে যখন ছিল তখন কি অবস্থায় দেখো, তখন যদি আমি এই বিন্দুটা কল্পনা করে নিতাম, নির্দিষ্ট সময় পর পর কি এই বিন্দুতে আসতো? প্রথমে দেখা যায় দেরিতে আসতো, তারপর একটু আরেকটু সময় কম নিত, আরেকটু সময় কম নিত, কারণ গতি বাড়তেছে। তখন কি তাকে পর্যায়বৃত্ত বলতে পারবো? এই তো আমার 1 নম্বর প্রশ্ন, এই 1 নম্বর ব্যাখ্যা এ পারে নাই, তার মানে একে আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো না। তাহলে পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য বুঝছি? কয়টা বৈশিষ্ট্য হতে হবে? 4টা। আচ্ছা, এটা এত বেশি কেন বলতেছি? এই পর্যায়বৃত্ত গতি নিয়ে, শুধুমাত্র এটা নিয়ে তুমি ইন্টারমিডিয়েটে একটা অধ্যায় পাবা। একটু অবাক লাগতেছে না? এই একটা ছোট্ট সংজ্ঞা, তাই না? 1 মার্কের একটা সংজ্ঞা, এটা দিয়ে তুমি একটা অধ্যায় পাবা, অধ্যায়। তাহলে ইম্পর্টেন্ট না? আচ্ছা, বোঝা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, স্লো, তাহলে স্লো না হয়ে এরকম হইতো, তার মানে এটা হতে পারতো। তারপর বিশেষ করে এই যে তোমরা একটা সূর্যকে কেন্দ্র করে হ্যালির ধূমকেতুর কথা শুনছো কিনা? এটা প্রায় 70 থেকে 75 বছর একটা নির্দিষ্ট ব্যবধান পর পর একই দিকে ঘুরে আসে। এটা তার মানে একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সময় ব্যবধানে, নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে আসে না? হ্যাঁ, তাহলে ওটাকে পর্যাবৃত্ত বলতে পারবো কিনা? পারবো, বুঝতেছি। আচ্ছা হ্যাঁ, এই বিষয়গুলো একটু মাথায় রাখি। তারপরে এই যে চাঁদের ঘূর্ণন, এটাও কিন্তু কোন ধরনের গতি হতে পারে? পর্যাবৃত্ত গতি। এখন মজার বিষয় হচ্ছে, আমরা পর্যাবৃত্ত গতি শুনতে শুনতে, আমরা ফ্যানের উদাহরণ শুনতে শুনতে এটা ধরে নিছি যে পর্যাবৃত্ত গতি সবসময় বৃত্তাকার হয়, কিন্তু কথা মোটেও সত্য না। দেখো, পর্যাবৃত্ত গতির যে 4টা বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট।
এখন এই যে এতদিন পর্যন্ত এই যে বৃত্তাকার দেখাইতে দেখাইতে অভ্যাস হয়ে গেছে না। আচ্ছা আমি একটু কলমটা চেঞ্জ করি। আচ্ছা বৃত্তাকার অধ্যায় মানে অভ্যস্ত হয়ে গেছে। এখন বৃত্তাকার না হয়ে এইরকম দেখো 4 কোণাকার। আচ্ছা এইরকম যদি হয় বলো তো, এইভাবে যদি কোনো বস্তু চলে তার কি পর্যাবৃত্ত গতি হওয়া সম্ভব? সম্ভব। সম্ভব, অবশ্যই সম্ভব। এ কি এই একই বিন্দু দিয়ে নির্দিষ্ট সময় পর আসতে পারে না? আসতে পারে। সময় ফিল আপ হচ্ছে জি। নির্দিষ্ট দিকে, এমন করে গেছিল এই দিকে, তারপর এই দিকে, এই দিকে, এই দিকে আসতে পারে না? আসতে পারে। তাহলে দিকেরটা ফুলফিল হতে পারে কিনা? পারে। পারে। নির্দিষ্ট বিন্দুতে আসতে পারে না? পারে। পারে। একইভাবে আসতে পারে কিনা? পারে। তার মানে এখন কি বুঝবা যে পর্যাবৃত্ত গতি মানে শুধু বৃত্তাকার? এটা কি চতুর্ভুজাকার হতে পারে না? পারে। চতুর্ভুজ কেন, এই আঁকা বাঁকা যে কোনো পথে হতে পারে, কিন্তু শর্ত হতে হবে 4টা। বুঝতে পারছি? জি। আচ্ছা অনেক সময় তোমাকে প্রশ্ন করা হবে, একেবারে বোর্ডে প্রশ্ন করা হবে যে যে পিস্টনের গতি কোন ধরনের গতি? পিস্টন কি বুঝি? জি না। আচ্ছা এটা কি, এটা যদি সম্ভব হয় তোমাকে চিত্রটা দেখানো হবে। এটা কি এই যে বাইকের ভিতর যে বা মোটর সাইকেল বা বিভিন্ন ইঞ্জিন থাকে না, ইঞ্জিনের ভিতর যে পেট্রোল দেওয়া হয়, সেই পেট্রোলটাকে একটা ইঞ্জিন এইভাবে বারবার উপর নিচে ওঠানামা করে। উপর নিচে ওঠানামা করার মাধ্যমে ওই পেট্রোলটাকে পুড়িয়ে সেখানে আগুনটাকে শক্তিতে রূপান্তর করে। সেই শক্তির প্রেশার মাধ্যমে এই যে বাইক চলে বা বিভিন্ন ইঞ্জিন বিভিন্ন কাজ করে। তো এর ভিতর যে পিস্টনটা আছে, অনেক সময় যে বাইকের পেট্রোলের ভিতর বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখছো না, তুমি পেট্রোল ঢেলে দিলে ভিতরে একটা মেশিন এই তো বারবার ওঠানামা করতেছে, 4টা একসাথে চলতেছে, এরকম দেখছো না? এই চিত্রগুলোটা কি আসলে পিস্টন। এখন ওই পিস্টনের গতিটা কি দেখো, ওটা মনে করো অনেকটা এইরকম। কীভাবে আঁকায়? আচ্ছা এটা ওই যে এইরকম, অনেকটা এইরকম মনে করো। আচ্ছা আমি আঁকাইতে পারতেছি না তো। আচ্ছা এইরকম একটা প্রসেস। এটা কি এই বারবার একটা একটা নির্দিষ্ট একটা খণ্ডের ভিতর থাকে, বুঝছো? একটা নির্দিষ্ট খণ্ডের ভিতরে এরকম একটা অংশের ভিতর এটা অ্যাড হয়ে থাকবে। তো এখন কি এটা বারবার উপর দিকে উঠবে এবং নামবে, উপর দিকে উঠবে নামবে, এখানে একটা ওই পেট্রোলটাকে পুরাবে, নতুন শক্তি উৎপন্ন করবে। আচ্ছা এইভাবে যে শক্তি উৎপন্ন করতেছে, এটা যেই রকম আকৃতি হোক, এ কি নির্দিষ্ট সময় পর পর ওখানে ধাক্কা দিতে পারে কি না? পারে। পারে তো না? নির্দিষ্ট দিকে পারে। সেটাও পারে, নির্দিষ্ট বিন্দু দিয়ে পারে। একইভাবে পারে। পারবে। আচ্ছা এখন থেকে তাহলে পর্যাবৃত্ত গতি সম্পর্কে একটু ডিটেল বলতে পারবো না? জি। পর্যাবৃত্ত গতি তার মানে এখন আমরা একটু সংজ্ঞা দিই, কি বলো তো? নির্দিষ্ট সময় ব্যবধানে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে যদি কোনো বস্তুর চলাচল করে বা একইভাবে এই প্রক্রিয়ায় যে গতি সম্পন্ন হয় তাই কি গতি বলা হয়? পর্যায়বৃত্ত গতি। আচ্ছা অনেক কিছু বললাম এবং অনেক কিছু বললাম, আশা করি এটা ভবিষ্যতে বুঝতে পারবা, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? এর উপর বেস করে বলতেছি না, পর্যায়বৃত্ত গতির উপর একটা অধ্যায় আছে, অধ্যায় সামনেতে পাবা, ঠিক আছে? আচ্ছা আর মাইন্ড করো না, কোনো কারণে যদি একটু বেশি বেশি কথা বলে থাকি একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো, কেমন? আচ্ছা তারপরের টপিকটাতে আসি, দেখো তারপরের টপিকটা হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা সরল স্পন্দন গতির তোমরা ওই একটা লাইন খুব ভালোভাবে জানো যে সরল স্পন্দন গতি হচ্ছে বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। আচ্ছা এই জিনিসটা কি দেখো, তোমরা কি ইয়া দেখছো, এই যে পেন্ডুলাম দেখছো না? আচ্ছা পেন্ডুলাম একটু একটু দেখাই, দেখো এই যে ঘড়ির পেন্ডুলাম, তারপর হচ্ছে বিভিন্ন সময় আচ্ছা অনেক কিছু দেখতো, তারপর যে স্প্রিংয়ের গতি দেখছো, ঘড়ির পেন্ডুলাম দেখো জিনিসটা কীরকম হয়ে থাকে, এইরকম একটা মনে করো এইরকম সুতা টাঙানো আছে, এইরকম একটা বস্তু, এটা একটা পর্যায়ে এই বরাবর আসে না, জি। আবার আরেকটা পর্যায়ে এই বরাবর আসে কিনা? আসে। আসে। তার মানে কি এই অবস্থায় ঝুলানো অবস্থায় একবার ডানে যায় একবার বামে যায়। এখন তুমি বলো তো, আচ্ছা এই টপিকটা কী হচ্ছে, টপিকটা একটু লিখি তাই না? এটা হচ্ছে সরল স্পন্দন গতি। আচ্ছা এ তো একটু স্লো লিখতেছি, সরল স্পন্দন গতি তাই না? এটা হচ্ছে সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি কি? আচ্ছা এই প্রসেসটা আমরা একটু জানার চেষ্টা করি। দেখো এখানে কি হচ্ছে, এই বিন্দু থেকে নির্দিষ্ট ডানে যাচ্ছে বামে যাচ্ছে। আচ্ছা এই যে ডানে এবং বামে যাওয়া আসা করতেছে তাই না? এই ডানে এবং বামে যখন যাওয়া আসা করতেছে তখন এই প্রসেসটা একটু দেখো, এই নির্দিষ্ট সময় পর পর এখানে আসতেছে কিনা? আসতেছে তো না? নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট বিন্দুতে যাচ্ছে কিনা? নির্দিষ্ট বিন্দুতে এবং একইভাবে যাচ্ছে কিনা? তার মানে সব এ কি পর্যায়বৃত্ত সব শর্ত ফিল আপ করছে না? তাহলে এটা কি পর্যায়বৃত্ত কিনা? পর্যায়বৃত্ত। কিন্তু এখানে বৈশিষ্ট্য হচ্ছে এই কিছু অংশ ডানে যায় কিছু অংশ বামে যায়। একটা সময় তার গতি সর্বোচ্চ থাকে, প্রান্তে যখন যায় তখন গতি কি একে কমে যায়, সর্বনিম্ন গতি হয়। আবার যখন মাঝখানে আসে অনেক জোরে গতিতে আসে, আবার এই পাশে যখন যায় গতি কমে যায়। তার মানে একটা নির্দিষ্ট সময় ডানে যায়, একটা নির্দিষ্ট সময় বামে যায়। একটা পর্যায়ে তাতে সর্বোচ্চ গতি থাকে, আবার একটা পর্যায়ে গতি সর্বনিম্ন থাকে। এই প্রক্রিয়ায় যে পর্যায়বৃত্ত গতিটা হয়ে থাকে তাকে বলা হয় সরল স্পন্দন গতি। বুঝতে পারছি?
একইভাবে তুমি স্প্রিং কখনো দুলাইছো? আচ্ছা, স্প্রিং যদি দুলাইতে থাকো তাহলে দেখবা যে স্প্রিং এই যে এইরকম, মনে করো এটা একটা স্প্রিং, এই স্প্রিংয়ের মাথায় তুমি একটা ভারী একটা কিছু ঝুলাইছো। আচ্ছা, ঝুলানোর পর এটাকে আমি যদি নিচের দিকে একটু টেনে দিই তাহলে কি হবে? প্রথমে নিচের দিকে আসবে, তার উপর দিকে আসবে, এরকম হবে না? এরকম হইলে কি হবে? একটা নির্দিষ্ট সময় উপরের দিকে, একটা নির্দিষ্ট সময় নিচের দিকে যাবে না? আচ্ছা, এটা কি ডানে বামে যাওয়ার মতোই হইল না? জি। হ্যাঁ, তার মানে এটাও কি পর্যাবৃত্ত গতি কিনা? কিন্তু পর্যাবৃত্ত গতির বিশেষ গতি হচ্ছে কি, এটা একটা সময় উপরে যাচ্ছে, একটা সময় নিচে যাচ্ছে। আচ্ছা, যদি কখনো কোনো পর্যাবৃত্ত গতি নির্দিষ্ট সময় ডানে বামে অথবা উপর নিচে যায় তখন তাকে বলা হবে সরল স্পন্দন গতি। উদাহরণ কি হতে পারে? পেন্ডুলামের গতি, সরল সন্দিত স্পন্দন গতি, এটা বিশেষ করে এই স্প্রিংয়ের গতি। ব্যাখ্যা দিতে পারবো না? জি। আচ্ছা, ঠিক আছে, এই সম্পর্কে একটু জানলে তোমাদের কাজটা সহজ হবে। আচ্ছা, আরও অনেক টপিক বাকি আছে, আমরা একটু আস্তে ধীরে আগাই, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি কাজে দেবে। একটু টায়ার্ড লাগলে একটু বিশ্রাম নিয়ে নাও, একটু ফ্রেশ হয়ে নাও, একটু মুখ চোখে পানি দিয়ে আসো, জিনিসটা আবার নতুন করে একটু জীবন্ত হয়ে উঠবে, বুঝছো? জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে, দেখো আমরা এখন পরের টপিকে একটু আসি। আচ্ছা, পরের টপিকটা কি দেখো, স্কেলার এবং ভেক্টর। স্কেলার কি, ভেক্টর কি, এই সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে। দেখো, টপিকটা হচ্ছে স্কেলার, তাই না? স্কেলার কি এবং ভেক্টর, স্কেলার ও ভেক্টর। আচ্ছা, স্কেলার ও ভেক্টর, এই স্কেলার ও ভেক্টর জিনিসটা কি? এই যে নর্মাল একটা কথা বলে থাকে, যদি কোনো জিনিসের শুধুমাত্র পরিমাণ করা যায়, মানে রাশি আসলে কাকে বলা হয়? বাস্তব জগতে যাকে পরিমাপ করা যায় সেটা একটা রাশি। আচ্ছা, সেটাই একটা রাশি, ঠিক আছে। কিন্তু সেই রাশির ক্ষেত্রে যেটা শুধুমাত্র পরিমাণ করা যায় কিন্তু তার কোনো নির্দিষ্ট দিক বলা যায় না, তাকে বলা হয় স্কেলার রাশি। তার স্কেলার রাশির কী আছে? শুধুমাত্র মান আছে। তাহলে স্কেলার রাশি দেখো, স্কেলার রাশির ক্ষেত্রে কী কী আছে বলো তো? মান আছে। শুধুমাত্র মান আছে। তাহলে এই যে স্কেলার রাশি, এর শুধুমাত্র কি আছে? মান আছে, তাই না? আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি আছে? মান দিক দুটোই আছে। মান প্লাস দিক আছে, মান প্লাস দিক। দিক। বুঝতে পারছি? আচ্ছা, দেখো এখন শুধু মান আছে কি, এই যে যদি তাপমাত্রা বলে থাকি, প্রচণ্ড গরমের সময় যাচ্ছে, তুমি একটা তাপমাত্রা বললা যে আজকের তাপমাত্রা 42°C। আচ্ছা, এই 42°C এটা কোন দিকে বলতে পারবা? এটা দিক বলো না তো, এটা শুধুমাত্র মান বলো। যখন কোনো মান বলা হয় তখন তাকে কী বলা হয়? স্কেলার রাশি। তার মানে যে রাশিকে শুধুমাত্র তার মান দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় স্কেলার রাশি। আচ্ছা, তারপর দেখো ওজন। আমরা ওজন তো না, আসলে বিশেষ করে ভর জিনিসটা। আচ্ছা, আমাদের দেহের ভর কত, এবার ভর যখন পরিমাপ করি না, তো একজনের ভর 60 কেজি 70 কেজি, এই কেজিটা আসলে কিসের এটা হিসাবে? এখানে শুধু মান আছে না, দিক আছে কি না? তাহলে এই জিনিসটাকে কী বলা হবে? স্কেলার রাশি। ঠিক আছে। আর ভেক্টরের ক্ষেত্রে কী হবে বলো তো? মান এবং দিক উভয় থাকবে। তার মানে একটা মান এবং দিক কী বরাবর থাকতে পারে? তুমি একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি বলো এই জিনিসটার দূরত্ব এই দিকে, তুমি মানও বলে দিলা, তুমি মনে করে বললা আমার স্কুল থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে আমার স্কুল অবস্থিত। তার মানে তুমি কি বলছো? মান কত বলছো? 5 কিলোমিটার বলছো না? এটা মান না? আচ্ছা, এবং প্লাস কি বলছো? কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে, এই যে দিকটাও সাথে বলে দিলা। আচ্ছা, এই যে পশ্চিম দিকে যে জিনিসটা বলছিলাম, আচ্ছা, তার মানে মানও বললা, দিকও বললা। এই মান এবং দিক দুইটা যদি একসাথে আমরা বলে থাকি তখন তাকে কী বলা হবে? ভেক্টর রাশি। আচ্ছা, এখন তাহলে আমরা স্কেলার রাশি খুবই সংক্ষিপ্ত আলোচনা, কিন্তু স্কেলার রাশি অগণিত হতে পারে, যে কোনো কিছু স্কেলার হতে পারে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে মোটামুটি বেশ কিছু পরিমাপ করা যায়। তাও ভেক্টরকেও যে একটি সংখ্যা দিয়ে প্রকাশ করবা যে এই কয়টায়, এটা আসলে সবসময় ফিক্সড হয় না, এটা প্রয়োজন ভেদে একটা পরিবর্তন আনা যায়। আচ্ছা, দেখো ভেক্টর রাশি বেশ কিছু হতে পারে, যেমন ত্বরণ, বেগ, তারপর সরণ, তারপর ভরবেগ, এগুলো বেশ কিছু অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, তবে এখানে একটা নর্মাল একটা ছন্দ দিয়ে আসলে একটু মনে রাখা যায় যে কী কী আসলে ভেক্টর রাশি হতে পারে, সেরকম একটা ছন্দ। যদিও তোমাদের এত জটিল কিছু আসবে না বা জটিল কিছু লাগবেও না, তারপরে একটু মনে রাখো, হয়তো বা একটু কিউরিওসিটি জাগতে পারে যে কী কী হতে পারে। দেখো, এটার জন্য নর্মাল একটা ছন্দ ইউজ করা হয়। আচ্ছা, ছন্দটা একটু উদ্ভট, তারপরে একটু মনে রাখো। আচ্ছা, এটাকে বলা হয় তবে তবে সব প্রিয়জন। তবে সব প্রিয়জন, তাই না? প্রিয়জন, আচ্ছা, কি ভয়ঙ্কর একটা সঙ্গে। আচ্ছা, তবে সব প্রিয়জন ভাসে, তাই না? ভাসে টুনির প্রেমে। আচ্ছা, কার প্রেমে পড়তে গেছে, কী সব উদ্ভট জিনিস। আচ্ছা, দেখো তারপর এই বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করি, একটু জাস্ট মনে রাখার বিষয় বলতেছি। এসএসসির জন্য এটাও খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, কারণ তোমাদের এতগুলো তো তোমরা জানোই না, পরিচিতই না।
এই যে অনেক কিছু নতুন কিছু শব্দ বলবে, এগুলো তোমরা কখনো শোনোই না হয়তো বা, তো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। যেমন ত থেকে বলা যায় তরণ, ত থেকে তরণ, বে থেকে বেগ, স থেকে স্মরণ, ব থেকে বল। ঠিক আছে, এই প্রি থেকে এটাকে সংক্ষিপ্তভাবে বলা যায় পৃষ্ঠটান। তোমরা পৃষ্ঠটান বোঝো? তোমাদের এই টপিক নাই তো, তো এটা খুব বেশি দরকার না, একটু শুনে রাখলে আর কি, পৃষ্ঠটান। তারপর ও থেকে কি? ওজন। আচ্ছা, এখান থেকে এটাকে একটু মডিফাই করে ওজন বলা হয়, বুঝছো? ওজন যেহেতু নির্দিষ্ট দিকে, ওজন আমাদের নিচ বরাবর কাজ করে না, অভিকর্ষ স্তর নিচের দিকে। আচ্ছা, ওজন বরাবর, এই তার মানে এটাকে এইটুকুকে আমরা ওজন হিসেবে বলতে পারি। তারপর কি দেখো, ভাষার ভ থেকে ভ্রামক। ভ্রামক, তাই না? বিশেষ করে তোমরা পরবর্তীতে একটু বড় ক্লাসে উঠলে জড়তার ভ্রামক নামে একটা রাশি পাবা, এই জিনিসগুলো একটু আস্তে আস্তে বুঝতে পারবা। তার মানে এটা ভ্রামক। স থেকে, সে থেকে কি হয়? সান্দ্রতা। এই যে নতুন একটা শব্দ, সান্দ্রতা তো বোঝাই না, তাই না? আচ্ছা, এগুলো আস্তে আস্তে পরে বুঝবে, সমস্যা নেই, একটু আপাতত মনে রাখো। তারপর এখানে কি দেখো, ট থেকে কি হয়? টর্ক। তর থেকে টর্ক। আচ্ছা, আমি এগুলো লিখতেছি না, আমি বলতেছি না, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য এই মুহূর্তে না, আস্তে আস্তে পরে জানতে পারো, পরে এই জিনিসটা ইম্পর্টেন্ট বেশি হবে। আচ্ছা, ট থেকে টর্ক, ঠিক আছে। তারপর কি? আচ্ছা, তারপর এখানে একটু নিয়ে হয়ে গেল। তারপর এখানে প থেকে পৃষ্ঠটান। আচ্ছা, পৃষ্ঠটান তো বললাম একটা না। আচ্ছা, আর ম থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মন্দন। আচ্ছা, আমি একটাও লিখলাম না, কারণ এগুলা বলতেছি তো খুব বেশি ইম্পর্টেন্ট না, আপাতত জাস্ট একটু আমি শুনলা তো না, তোমার যদি ইচ্ছা হয় তুমি নিজের খাতায় নোট করতে পারো। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা যে জিনিসটা জানবো, এই যে ভেক্টর যে রাশিটা আছে না, এই ভেক্টরকে কীভাবে প্রকাশ করা যায়, এটাকে মোটামুটি 4 ভাগে প্রকাশ করা যায়, বুঝলা? তোমাদের বইয়ে সম্ভবত 2 ভাগে দিয়ে রাখছে। কী হতে পারে দেখো, কোনো ভেক্টর রাশিকে যদি একটা ভেক্টর রাশি হয়, মনে করো এই দিক বরাবর, আবার আরেকটা ভেক্টর রাশি এই দিক বরাবর। আচ্ছা, এই দিক বরাবর, ঠিক আছে। এটাকে আমি বললাম এ ভেক্টর, এটাকে আমি বললাম বি ভেক্টর। এ এবং বি এটা এইরকম বলার পাশাপাশি তাকে কিছু চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। সেই চিহ্নটা কীরকম হবে? এই চিহ্নটার ক্ষেত্রে বিশেষ করে এর উপর একটা তীর চিহ্ন দিতে হবে। দেখো, এ দিয়ে এদিকে একটা তীর চিহ্ন দিলাম, তার মানে এখন বলতো বি দিয়ে কোন দিকে তীর চিহ্ন দেবো? এইদিকে কি দেবো? আচ্ছা, এই মজার বিষয়, এটা ভুল হয়ে গেল, বুঝছো? এটা কখনো সত্যি না। আচ্ছা, এই তীর চিহ্ন দ্বারা অনেক সময় এই যে ভুল জিনিসটা তোমাদের হয়ে থাকে, এবং এটাই স্বাভাবিক, এটা ভুল হওয়া উচিত, সমস্যা নেই। দেখো, আমরা কি দেখছি, এই দিকে না, এই জন্য আমরা কি বলি এর উপরে এই দিকে তীর চিহ্ন, তার মানে বি যেহেতু এই দিকে, তার মানে তীর চিহ্ন মনে হয় এই দিকে হবে, কিন্তু না, এটা তা না। এটা সব সময় চিহ্ন কোন দিকে ইউজ করা হয়? ডান দিকে ইউজ করা হয়, বুঝছো? বুঝলাম। আচ্ছা দেখো, তাহলে এই জিনিসটা কীরকম হবে, যতক্ষণ বি ভেক্টর হোক, সি ভেক্টর হোক, সেটা ওই যে দেখো, বি ভেক্টর তাহলে কীরকম, এইরকম। যদি এটা উপরের দিকে হয়, তার মানে তুমি কি উপরের দিকে চিহ্ন দেবা না? তো সি এইরকম। যদি নিচের দিকে হয়, কি দেবা? ডি লিখলা, এটাও এই দিকে, সব সময় সেম। তার মানে এখন বিষয়টা দেখো, এই ভেক্টরকে আমরা কী চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, জাস্ট একটু সিরিয়াল ওয়াইজ লিখি, দেখো এগুলো একটু মিশাই দিই, কেমন? আচ্ছা দেখো, কী হইতে পারে, যেমন ধরো এখানে হইতে পারে, এর উপর একটা তীর চিহ্ন দিলাম না, যেমন এ একটা ভেক্টর ছিল, এর উপর একটা তীর চিহ্ন, বা এক্স একটা ভেক্টর, তার উপর একটা তীর চিহ্ন, ঠিক আছে। আবার কিভাবে হইতে পারে, এই তীর চিহ্ন না দিয়ে নর্মালি তুমি একটা উপর একটা শুধু টান দিতে পারো। অনেক সময় তীর চিহ্ন দিতে একটু সময় বেশি লাগে, তো এই টান দিয়ে দেখা যায় এই কাজ চালানো যায়। শুধুমাত্র টান দিয়ে কী আকারে প্রকাশ করতে পারো? ভেক্টর আকারে প্রকাশ করতে পারো। আচ্ছা, শুধু টান দিয়ে, এখন শুধু যে ওপর টান দিচ্ছে এমনটাই যথেষ্ট না, পাশাপাশি কখনো কখনো দেখা যায় যে ওপর টান না দিয়ে যদি নিচে দাও, তাও সেটা ভেক্টর বোঝায়। ওপর না দিয়ে কি এবার দিলা? নিচে। এমনকি এইটুকুর পাশাপাশি তুমি অনেক সময় সংখ্যাটাকে বোল্ড করতে পারো, বোল্ড, বুঝছি, গাঢ় করবে। দেখো, এ আছে না এইরকম, এটাকে একটু মনে করো গাঢ় করলে, একটু একটু কলম দিয়ে তুমি একটু গাঢ় করে নিলা। যখন কোনো কিছু গাঢ় করে লেখা হয়, এই গাঢ় করে লেখার মানে এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, এভাবে যে কোনো সংখ্যাকে, তার মানে ভেক্টর রাশি কীভাবে প্রকাশ করা যেতে পারে? উপর তীর চিহ্ন দেওয়া যেতে পারে, ওপর শুধু টান দেওয়া যেতে পারে, নিচে টান দেওয়া যেতে পারে, অথবা বোল্ড করা যেতে পারে। তোমাদের বই এত কিছু নেই, আর এটা খুব বেশি ইম্পর্টেন্ট এমনটাও না, একটু জেনে রাখলে বিষয়টা কাজে দেবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর আমরা একটু ইম্পর্টেন্ট টপিকে আসতেছি। এতক্ষণ যেগুলো শিখলাম, এটা মানে এখান থেকে হয়তো বা সর্বোচ্চ ক খ বা এমসিকিউ আসবে, বুঝছো? এমসিকিউ যদি ইম্পর্টেন্ট, পাশাপাশি এখন যে টপিকটা দেখবো এর উপর বেস করে তোমার এই অধ্যায়ের অনেক কনসেপ্ট আছে, অনেক কনসেপ্ট। এগুলো যদি ভালোভাবে জানো, জিনিসটা অনেক সহজ হবে, সুন্দর হবে, আশা করি বুঝবা। একটু ধৈর্য ধরে থাকো, আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে। দেখো, এখন দেখো দূরত্ব সরণ, এই যে ইম্পর্ট্যান্ট একটা টপিক, দূরত্ব সরণ। এগুলা কি? এগুলা অনেকের একটু ভুল কনসেপ্ট থাকতে পারে, আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, টপিকটা কি? দূরত্ব ও সরণ, তাই না? দূরত্ব ও সরণ, ওকে।
দূরত্ব কি বলা হয়? ডিস্টেন্স। সরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এগুলো ইংলিশগুলো একটু দেখে নেবা, তাহলে কাজে দেবে। ইংলিশগুলো দেখলে অনেক সময় যখন হায়ার এডুকেশন বা যখন ইউনিভার্সিটি লেভেলে আসবা তখন দেখবে সব কিছু ইংলিশ, এই জন্য এটা সহজ হবে। ঠিক আছে, এখন দেখো দূরত্ব ও সরণ এই জিনিসটা আসলে কি। আচ্ছা, দূরত্ব কি জানো? একটু এই দিকে একটু লক্ষ্য করো। আচ্ছা দেখো, মনে করো তোমার বাসা এখানে, দেখো তোমার বাসাতে বের হয়েছো, বাসাতে বের হয়ে সামনের দিকে যাচ্ছ, এই দিকে আঁকা বাঁকা মেঠু পথ, অনেক পথ পাড়ি দিয়ে তুমি তোমার স্কুলে চলে গেলা, এরকম হইতে পারে না? আচ্ছা, এরকম হইতে পারে। তো তো এই যে আঁকা বাঁকা মেঠু পথ অনেক কিছু পাড়িতে গেলা, এইটুকু যতটুকু পথ অতিক্রম করছো না, এটা হচ্ছে তোমার দূরত্ব। বুঝলাম? মনে করো এখান থেকে এইটুকু, এখান থেকে এই অবস্থানে ছিল, সেখান থেকে কোন অবস্থানে গেছো? বি অবস্থানে চলে আসতো। এ থেকে বিতে এইটুকু তারপর এইটুকু, এই টোটাল তুমি দেখো 1 2 3 4 5, প্রায় 5 কিলোমিটার পথ আসছো। কতখানি আসছে? 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার তার মানে তোমার কি? দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন যদি তোমাকে বলা হয় দূরত্ব জিনিসটা কি, তাহলে দূরত্ব হচ্ছে শুরুর অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মোট অতিক্রান্ত পথকেই দূরত্ব বলে। কীরকম বলতে পারি? শুরুর অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মোট যে অতিক্রান্ত পথ তাকে কি বলবো? আচ্ছা, এখন সরণ জিনিসটা কি বোঝো? সরণ হচ্ছে কি জানো? সবচাইতে ছোট্ট পথ, সবচাইতে ক্ষুদ্র পথ। তুমি এখন বলো তো এ থেকে বি পর্যন্ত সবচাইতে ক্ষুদ্র পথ কোনটা হবে? আচ্ছা হ্যাঁ, এটা একটু বুঝতে পারতেছো না? সবচাইতে ক্ষুদ্র পথ কোনটা হওয়া সম্ভব? দেখো তো, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক, অন্য কোনো দিকে হবে কি? একেবারে সোজাসুজি না? এই যে সোজাসুজি আমরা যে পথটা পাইছি, এটাই কি সবচেয়ে ক্ষুদ্র পথ না? সবচেয়ে ক্ষুদ্র যে পথটা পাবো সেটাকে আমরা বলবো সরণ। আচ্ছা, এটা পুরাটা মিলে যদি 5 কিলোমিটার হয়, তোমার কি মনে হচ্ছে না এটা প্রায় কত হবে? এটা প্রায় হবে এই তো 2.5 কিলোমিটার মতো, 2.5 কিলোমিটার, এরকম না? এই যে 2.5 কিলোমিটার পাইলাম, এটা কি? সরণ। কিন্তু এখন তুমি বলো তো, তুমি এতটুকু পথ হাঁটছিলা, এইটুকু টোটাল হচ্ছে দূরত্ব, এটা শুরু থেকে শেষ পর্যন্ত মোট অতিক্রান্ত পথ। হ্যাঁ, আর এই এ থেকে বিতে যে আসছে, এটা সোজাসুজি আসছো না? এই জায়গায় যে মানটা পাইছো, এটা কি সরল রৈখিক না? তাহলে শুরু থেকে শেষ অবস্থান পর্যন্ত সরল রৈখিক পথের পার্থক্যকে কি বলা যায়? সরণ বলা যায়। ঠিক আছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সরল রৈখিক পার্থক্য, সোজা হতে হবে কিন্তু, তাহলে তাকে কি বলা হবে? সরণ। বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলো তো, মনে করে এই যে এ বিন্দুতে ছিলাম, এই বিন্দু থেকে এইভাবে সোজা এসে এখানে বি বিন্দুতে আসছো। আচ্ছা, এখন তুমি বলো এ থেকে বি বিন্দুতে আসলা, তাহলে এটা তোমার সরণ না? এটা তোমার সরণ না? আচ্ছা, এটা তীর চিহ্ন দিয়ে কেন প্রকাশ করলাম? এটা একটা ভেক্টর রাশি না? আচ্ছা, এইভাবে এ থেকে বি পর্যন্ত এটা আসছে, এটা তোমার সরণ। এখন তুমি বলো তো এখানে তোমার দূরত্ব কতখানি? এইটাই না? আচ্ছা, তার মানে দেখো দূরত্ব কখনো কখনো সরণের সমান হতে পারে, তাই না? এই ক্ষেত্রে এটাই দূরত্ব, এটাই সরণ। ঠিক আছে, দুইটাই কিন্তু সেম হয়েছে। তার মানে সব সময় দেখা যেতে পারে যে দূরত্ব সব সময় বড় হবে এমনটা কিন্তু না, দূরত্ব আর সরণ সব সময় সেম হতে পারে। যদি সরল রৈখিক হয়, তার মানে কি বুঝলাম? দূরত্ব সোজা হতে পারে, বাঁকা হতে পারে, আঁকা বাঁকা মেঠো পথ যে কোনো কিছু হতে পারে, কিন্তু সরণটা সবসময় সরল রৈখিক হবে। বুঝতে পারছি? তার মানে দূরত্ব সরণ থেকে বেশি হতে পারে না, দূরত্ব কখনোই কম হবে না। বেশি হতে পারে, সমান হতে পারে, কিন্তু কখনোই কম হবে না। সরণ দূরত্ব থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে, কিন্তু সরণ কখনোই বড় হবে না। বুঝতে পারলাম একটু জটিল কথাগুলো? বুঝছি কিনা? আচ্ছা দেখো, একটু সহজভাবে দেখো, যদি কোনো কিছু সমস্যা হয় একটু আবার একটু রিপিট করে দেখো, আশা করি তোমাদের কাজে দেবে। তারপর যে প্রসেসটা আমরা একটু তারপরটা বলি। দেখো, তাহলে দূরত্ব এবং সরণ সম্পর্কে একটা আইডিয়া হয়েছে না? দূরত্ব সরণ যদি আমরা বুঝে থাকি, তাহলে পরের টপিকটা আমরা বুঝতে পারবো। দেখো, আর একটু সহজ হবে। দূরত্ব বুঝলাম, সরণ বুঝলাম, তাই না? এইটুকু ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়ে থাকলে তারপরের পথটা একটু আমরা আসি। দেখো, ওকে দেখো, আচ্ছা তারপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখো, দেখি ইম্পর্টেন্ট জিনিস, দ্রুতি এবং বেগ। ওই দুটা যদি বুঝে থাকি তাহলে এগুলা বোঝা আশা করি সহজ হবে। কি? দ্রুতি এবং বেগ। আচ্ছা, দ্রুতি এবং বেগ এই জিনিসটা কি জানো? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে সময়ের দ্বারা ভাগ করবা, শুধু একটা কাজ, ছোট্ট একটা কাজকে সময় দ্বারা ভাগ করা। আচ্ছা, সময় দ্বারা ভাগ করা। আচ্ছা, এর আগে একটা জিনিস বললে তোমাদের ভালো হইতো, সেটা হচ্ছে কি, এই যে দূরত্ব এবং সরণ লিখছি না, দূরত্বকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা। দেখো, দূরত্ব, তাই না? দূরত্বকে প্রকাশ করা হয় এল দ্বারা। দূরত্ব মানে কি একটা দৈর্ঘ্য না? দৈর্ঘ্য। এই দূরত্বকে প্রকাশ করা হয় এল দ্বারা। এল, এটাকে আমরা প্রকাশ করতে পারি এল দ্বারা, নর্মাল এল।
ছোট এইভাবে একটা এল লিখলাম। আচ্ছা এল লিখলাম, আর এর যদি একক যদি আমরা বলতাম, এর একক যদি আমরা বলতাম তাহলে একক হইতো মিটার। বুঝলাম, মিটারকে আমরা প্রকাশ করি এম দ্বারা। আচ্ছা এটা যখন প্রকাশ করলাম এটা হচ্ছে মাত্রা। মাত্রাকে এইভাবে থার্ড ব্র্যাকেট দেওয়া যায়, বুঝলা, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়। দূরত্ব, দূরত্ব আরেকটা কি পাইছিলাম, স্মরণ পাইছিলাম না? আচ্ছা আরেকটা পাইছিলাম হচ্ছে স্মরণ। আচ্ছা এই যে স্মরণ যে জিনিসটা পাইছিলাম, স্মরণকে তার মানে কীরকম লিখবো, ওই এল দিয়ে প্রকাশ করতে পারি না, এল দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে তার মাত্রা, এল, এল ফর কি, লেন্থ, লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য না? আচ্ছা এটাকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা, দেখো তো, এল দ্বারা। এটাকেও এল দ্বারা প্রকাশ করতে পারি, কিন্তু আমরা একটু আগে শিখে আসছি ভেক্টর রাশিকে কী দ্বারা প্রকাশ করা যায়, উপরে তীর চিহ্ন দিতে হয়, অথবা নিচে চিহ্ন দিতে হয়, অথবা তাকে বোল্ড করতে হয়, তাই না? দেখো এটাকে একটু বোল্ড করছি না, তার মানে ওই এল থেকে এই এলটা একটু মোটা না, বোল্ড মনে হচ্ছে না? তার মানে এটা ভেক্টর রাশি। এবার বুঝতে পারছো? তোমরা বইটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, এখানে একটু বোল্ড করে দেওয়া আছে, হয়তো তোমরা বোঝোই নাই যে এটা বোল্ড কেন করলো। বোল্ড কেন করছে বুঝতে পারছি, এটাকে স্কেলার রাশি, এটা একটা ভেক্টর রাশি, এর এককটাও কি হবে, মিটারই হবে, ঠিক আছে? কিন্তু একটা ভেক্টর একটা স্কেলার। আচ্ছা এইটুকু মনে রাখো। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমাদের দেখা যাবে পুরো বইটাতে এই স্মরণ মানে ভেক্টর রাশিতেই প্রকাশ করা হবে, তোমাদের কোনটা ভেক্টর কোনটা স্কেলার এইভাবে আলাদা ভাগ করবে না, বুঝছো? তোমাদের কাজটা একটু সহজ হবে। আচ্ছা দেখো, তারপরে যে আমরা প্রসেসে আসছিলাম সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। দূরত্ব এবং স্মরণটা জানা আছে না? দূরত্বের কি স্কেলার রাশি না, আর স্মরণটা কি ভেক্টর রাশি। এখন দ্রুতিটা কি জানো? দ্রুতি হচ্ছে দূরত্ব ভাগ সময়। দেখো দ্রুতি জিনিসটা হচ্ছে দূরত্ব ভাগ সময়। এটাকে কি দ্বারা ভাগ দেব, সময় দ্বারা ভাগ দেব, ঠিক আছে? আচ্ছা দূরত্ব ভাগ সময়, এই দূরত্ব ভাগ সময় মানে কি বোঝাচ্ছি, দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, মিটার দ্বারা না? মানে একক বলতাম কি মিটার, আর সময় কি বলতাম সেকেন্ড, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, মিটার পার সেকেন্ড। এটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। আবার ইনভার্স যদি লিখি তাহলে মিটার সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পারছি? আচ্ছা দেখো তাহলে দুইটি কীরকম হতে পারে, দূরত্ব ছিল স্কেলার রাশি, দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ দিই তাহলে যে মানটা পাই সেটাই হচ্ছে দ্রুতি। এখন এটাকে যদি সংজ্ঞা আকারে বলি তাহলে কি বলতে পারি, তাহলে সংজ্ঞা আকারে বলতে পারি যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে, হার মানে কি, ভাগ দেওয়া হয় না? আচ্ছা তাহলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলা হয়, দ্রুতি বলা হয়। এই যে আমি অনেক কিছু কিছু এইভাবে মুখে বলতেছি, বুঝলা? তোমাদের যদি মনে হয় সংজ্ঞাটা একটু লিখবা, চর্চা করবা, নিজে লিখতে পারো। আমি যদি এত কিছু লিখতে চাই এটা অনেক লেন্দি হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা একটু ক্ষমার দৃষ্টিতে দেখো, আমি চাচ্ছি বেসিক সহ একটু শেখো। আর যদি কখনো একটু বোরিং লাগে একটু 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 থামিয়ে রাখো, একটু রেস্ট নাও, তারপর আবার আসো, ঠিক আছে? আচ্ছা দেখো তারপরে এখন দেখো দ্রুতি জিনিসটা কি, দূরত্ব ভাগ সময়। আচ্ছা তাহলে এখন বলতো বেগটা কেমন হবে, বেগটা কেমন হবে বলো তো? আচ্ছা বেগটা তার মানে নিশ্চয়ই ভেক্টর রাশি, তাই না? আচ্ছা বেগটা তার মানে কি হবে, স্মরণ ভাগ, স্মরণ নিজে ভেক্টর ছিল না? তাহলে ভেক্টরকে যদি সময় দ্বারা ভাগ দিই সেটাও একটা ভেক্টর আনতে তো। আচ্ছা তার এটা হবে স্মরণ ভাগ, তাই না? স্মরণ ভাগ সময়। আচ্ছা এটা মূর্ধন্য, বুঝলাম, স্মরণ ভাগ সময়। আচ্ছা স্মরণকেও আমরা কি দ্বারা প্রকাশ করতাম, মিটার দ্বারা, আর ভাগ সময়কে সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি না মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে যদি ইনভার্স আকারে লিখতাম, ভাগ থাকলে তাকে মাইনাস পাওয়ার দেওয়া যায়, বুঝলা? তখন আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পারছি? ওকে ঠিক আছে, এই প্রসেসটা তাহলে মনে রাখি। তার মানে আমরা বেগ যদি সংজ্ঞা বলি তাহলে আমরা বলবো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলা হয়, বেগ বলা হয়, ঠিক আছে? তাহলে বেগ বলতে বোঝায় ভেক্টর রাশি, আর দ্রুতি বলতে বোঝায় স্কেলার রাশি, ঠিক আছে? আচ্ছা দেখো এই যে আমরা দ্রুতি এবং বেগ দেখলাম, এর পাশাপাশি একটা আমি প্রবলেম একটু লিখে রাখছিলাম, সুতায় বাঁধা। সুতায় বাঁধা বলতে আমি কি বোঝাচ্ছি একটু একটু আলোচনা করি, দেখো বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা আর এই যে এই বিষয়গুলো আছে না, এই যে সংজ্ঞাগুলো আমি আসলে কখনো মুখস্থ করি না, বুঝছো? আমি চেষ্টা করছি যে সংজ্ঞাগুলো একটু বুঝবো, বুঝে একটু নিজের মতো করে লিখবো। আর নিজের মতো করে যদি লিখতেই না পারো তাহলে কেমনে হয়, একটু সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করো যে এই প্রসেসটা এটা। সংজ্ঞা আসলে কি জানো, কোনো বিষয়কে একটা সংক্ষিপ্ত আকারে তার বৈশিষ্ট্যকে প্রকাশ করা। তো তুমি যখন তার বৈশিষ্ট্য জানোই তখন নিজের সংজ্ঞা বানাইতে পারবে না, সংজ্ঞাতে বৈশিষ্ট্য আকারে এভাবে লিখে নেওয়া, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো তারপরের প্রসেসটা আমরা যদি বলি, এই যে আমরা লিখছিলাম যে সুতায় বাঁধা, এটার দ্বারা কী বোঝাচ্ছি দেখো, এটা একটু বলি। মনে করে এই যে সুতায় বাঁধা একটা অবস্থায় ছিল, এই সুতায় বাঁধা অবস্থায় এইভাবে দড়িতে ঘোরানো যায় না,
জি। আচ্ছা বৃত্তটা অনেক আঁকাবাঁকা হয়েছে, তোমরা একটু মেনে নাও। আচ্ছা দেখো এইভাবে অনেক সময় ঘোরানো হয় না? জি। আচ্ছা সুতায় যদি তুমি এই যে সুতা আছে, সুতার মাথায় একটা পাথর বা একটা মার্বেল বা কোনো কিছু এইভাবে ঘোরাচ্ছ, এভাবে যখন ঘোরাচ্ছ এখন তখন তোমাকে বলা হচ্ছে এই জায়গায় তুমি বলো তো এই জায়গায় দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা বেগের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, কি বলবা তাইলে? এইভাবে একটা পর্যায়ে তো একটা সর্বোচ্চ গতি পায়, তাই না? ওই সর্বোচ্চ গতি পাওয়ার পর আর কি গতি বাড়ে? জি না। বাড়ে না, তাই না? আচ্ছা এভাবে সর্বোচ্চ অবস্থায় গিয়ে আর বাড়তেছে না, তাই না? আর যখন গতি যখন বাড়তেছে না তখন এই অবস্থায় তার কি দ্রুতির পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। দ্রুতি মানে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, তাহলে সময়ের সাথে কি দূরত্ব পরিবর্তন হচ্ছে? জি না। না, তার মানে এই যখন বৃত্তাকার পথে ঘোরাও তখন তার দ্রুতির কোনো পরিবর্তন হয় না। হয় না, দ্রুতির পরিবর্তন হয় না। দ্রুতির পরিবর্তন হয় না, ঠিক আছে, পরিবর্তন হয় না, দ্রুতির পরিবর্তন হয় না, বুঝতে পারছি? আচ্ছা দ্রুতির পরিবর্তন হয় না, এখন তুমি বলো তো এখানে কি বেগের পরিবর্তন হয় কিনা? হয় না। আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে বেগের পরিবর্তন হয় না, তাই না? আর তুমি এইভাবে বলতেছো যে বেগ তো অবশ্যই এটা কোন ধরনের রাশি? ভেক্টর রাশি, নির্দিষ্ট একটা দিক আছে, এটা বাঁকা আঁকা বাঁকা পথে, এখানে আবার কই কি পাইলাম, তাই না? জি। আচ্ছা দেখো এই যে এখানে ভুল করছি আমরা, এই ভুলটা তাহলে আমাদের জানতে হবে। এখন দেখো বেগ জিনিসটা কি সময়ের সাথে স্মরণের পরিবর্তন, স্মরণ কি ছিল? ভেক্টর রাশি, একটা নির্দিষ্ট দিক, তার নির্দিষ্ট দিক। এখন দেখো তো এই অবস্থায় এই যে বৃত্তকে যদি আমরা ভাগ করতাম, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি ভাগ করতাম তাহলে এরকম হইতো না? দেখো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকতো না, এই তারপর এখান থেকে এই তারপর এখান থেকে এই, এরকমভাবে না? জি। একটা পর্যায়ে এইভাবে এইভাবে অল্প অল্প ছোট্ট ছোট্ট সরল রেখার সমষ্টিভাবেই তো এটা একটা বৃত্ত তৈরি হয়েছে, জি। তাই না? এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র, তারপরে একটা নির্দিষ্ট সময় অল্প একটু কি সরল রেখে ছিল না? খুবই সামান্য পর্যায়ে যখন যাব, খুবই সামান্য পর্যায়ে একটা অল্প একটু ছিল না? জি। অল্প একটু তার একটা স্মরণ ছিল, একটা সরল রেখা বড় ছিল। এভাবে আস্তে আস্তে যখন বাঁকা হচ্ছে তার মানে সরল রেখা ছিল, তার মানে এই স্মরণের পাশাপাশি তার সময় দিয়ে যখন ভাগ করছো দেখছো দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, গতি যে একই জি। একই একই বেগে চলছে, একই গতিতে চলতেছে না, এই জন্য তার দ্রুতির পরিবর্তন হয় না। কিন্তু এটা দেখো এই দিক বরাবর যে স্মরণটা ছিল একটু পর যখন বাঁকা হয়ে গেল তখন স্মরণটা ওটা আছে না, পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে না? এটার যদি আমরা ভেক্টর দিক দেখে, একটা ভেক্টর এই দিকে একটা ভেক্টর এই দিকে, কোনো একটা ভেক্টরের যদি মান সেম থাকে কিন্তু দিক যদি পরিবর্তন হয় তাহলে ভেক্টর দুটো পরিবর্তন হবে না? হবে। ভেক্টর মানে কি মান এবং দিক, মান এবং দিক যদি দুইটার পরস্পর সমান হয় তবেই কেবল তাকে সমান ভেক্টর বলা যাবে। এবং এটার মান সমান হতে পারে কিন্তু দিক যদি আলাদা হয় তাহলে কি সমান ভেক্টর বলতে পারবো? পারবো না। পারবো না, তাহলে এটা সমান ভেক্টর না। আচ্ছা তাহলে এই সমান ভেক্টর যেহেতু না, তাহলে সমান ভেক্টর যদি না হয় একে যদি সময় দ্বারা তুমি ভাগ দাও তাহলে যে রাশিটা পাবা সেটা কীরকম পাবা? সেটা পরিবর্তন হবে না, তাহলে ওই বেগের পরিবর্তন হবে কি না? হবে। তাহলে এই অবস্থায় বেগের পরিবর্তন হবে, বুঝতে পারছি? আচ্ছা বেগের পরিবর্তন হয়, ঠিক আছে, একটু টিক দিলাম, বুঝতে পারছি? আচ্ছা এই জিনিসটা একটু আমাদের মধ্যে একটু জটিলতা থাকে তাই এই জিনিসটা আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা তারপরে এখন অনেক ইম্পর্ট্যান্ট টপিক আসছে, ত্বরণ এবং মন্দন। দেখো ত্বরণ এবং মন্দন জিনিসটা কি এইটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা তার মানে আমরা কি শিখলাম? শুরুতে ছিল হচ্ছে দূরত্ব এবং স্মরণ, তার দূরত্ব স্কেলার রাশি, স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে কি পায়? দ্রুতি পায়। দ্রুতি। আর স্মরণকে সময় দ্বারা ভাগ দিলে কি পায়? পাবো। বেগ পায়, ঠিক আছে না? এই দুটো তো আমরা পাইছি। এখন ত্বরণ জিনিসটা কি দেখো, ত্বরণ অবশ্যই একটা ভেক্টর রাশি না? ভেক্টর রাশি। আচ্ছা ত্বরণ জিনিসটা যখন আমরা বলবো তখন ত্বরণ হবে কি জানো? ত্বরণ আমরা বলবো হচ্ছে ত্বরণ সমান ওই যে বেগ পাইলাম না, ভেক্টর রাশি, এই বেগকে যদি আবার আমরা সময় দ্বারা ভাগ করি, বেগ ভাগ সময়। সময়, বুঝতেছি? জি। আচ্ছা দেখ বেগকে আবার নতুন করে সময় দিয়ে ভাগ দিলাম। আচ্ছা বেগকে আবার নতুন করে সময় দিয়ে ভাগ দিলাম, তার মানে এটা সংজ্ঞা তাহলে কীভাবে লিখবা? তুমি এইটুকু জাস্ট মনে রাখতে পারবে না? জি। বেগ মানে কি ছিল? স্মরণকে সময় দিয়ে ভাগ দিছিলা। এখন ত্বরণ মানে কি হলো? বেগকে আবার, বেগকে সময় দ্বারা ভাগ করছি। হ্যাঁ এটা আবার ভাগ দিলা, তাহলে এইরকম ভাগ দিলা, তাহলে এখন ত্বরণের সঙ্গে কি বলবা? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা এটাকে আবার আরও সুন্দরভাবে বলা যায় সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এটা সমবেগ অসম না হলে আসলে পরিবর্তন পাওয়াই না, ওটা একটু অ্যাড করা যায় একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, ঠিক আছে? তাহলে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা যায়? ত্বরণ বলা যায়, ঠিক আছে? আচ্ছা এটার যদি তোমাকে যদি একক খুঁজতে বলা হয় তাহলে কি হবে দেখো তো? তুমি বেগের একক একটু আগে পাইছিলে না? কি পাইছিলে বলো তো? মিটার পার সেকেন্ড। আর নিচে নতুন করে আরেকটা সেকেন্ড আছে, তার মানে এটাও ভাগ এটাও ভাগ, তার মানে জিনিসটা কীরকম হচ্ছে দেখো তো? মিটার ভাগ সেকেন্ড ইন্টু 1/7
সেকেন্ড, এ তো নিচে আসে, উপরটা নিচে আসলো না, তাহলে এটা কীরকম হয়ে গেল, মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটাকে আসলে সত্যিকার অর্থে সুন্দরভাবে বলা যায় এবং মিটার পার সেকেন্ড বুঝছো? এটা আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে অভ্যস্ত, কিন্তু এটাকে যদি সুন্দরভাবে বলো সঠিকভাবে, তাহলে কী হবে, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার ছোটো মানুষ তো এই জন্য অত বেশি ভুল ধরা হয় না। তারপর দেখো মিটার সেকেন্ড ইনভার্স 2, যখন ভাগ আকারে থাকবে তখন পাওয়ারটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমরা লিখতে পারি, বুঝতে পারছি? আচ্ছা, তার ত্বরণ কাকে বলবো, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এখন দেখো নতুন একটা বিষয়, সেটা হলো মন্দন। ত্বরণের পাশাপাশি আরেকটা ওয়ার্ড আছে কি, মন্দন। আচ্ছা, এটা একটু কম লিখতেছে তার। আচ্ছা, ত্বরণের সাথে যে একটা ওয়ার্ড আছে সেটার নাম কি, মন্দন। মন্দন জিনিসটা কি, জাস্ট একটা জিনিস রাখো, মাইনাস ত্বরণ। তাহলে মন্দন কি বলো তো, মাইনাস ত্বরণ। এই যে মন্দন যে জিনিসটা, এটা সমান হচ্ছে মাইনাস ত্বরণ। মাইনাস ত্বরণ মানে কি বুঝতেছি, ত্বরণের নেগেটিভ। জাস্ট মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে, নেগেটিভ, তার মানে ঋণাত্মক ত্বরণ। তার মানে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বললাম। এই বেগটা যদি সময়ের সাথে যদি বাড়ে, বেগটা সময়ের সাথে বাড়ে, তাহলে তাকে বলবো পজিটিভ ত্বরণ বা ধনাত্মক ত্বরণ। আর যদি বেগের পরিবর্তন সময়ের সাথে যদি কমে, তাহলে তাকে বলবো নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ। ঠিক আছে, তাহলে যদি সময়ের সাথে বাড়ে তখন হবে ধনাত্মক, আর সময়ের সাথে যদি কমে তাহলে সেটা হবে ঋণাত্মক। আচ্ছা, এখন সব কিছু একটু বেসিক ক্লিয়ার করে রাখো, এককগুলো ক্লিয়ার করে রাখো, এদের কীভাবে কী লিখতে হবে এটা ক্লিয়ার করে রাখো। নেক্সট ক্লাসে তোমাদের এগুলো ম্যাথ করে দেওয়া হবে এবং ডিটেল, আশা করি তোমাদের বাছাই করা কয়েকটা টাইপের ম্যাথ করানো হবে। আশা করি সেগুলো যদি ভালোভাবে করো, তোমরা এসএসসিতে ইনশাল্লাহ 90% কমন পাবো। আশ্বাস দিলাম, ইনশাল্লাহ 90% কমন পেয়ে যাবো। ঠিক আছে, এখন তারপর যে বিষয়টা দেখি। আচ্ছা, ত্বরণ হইলো, মন্দন হইলো। এখন দেখো গতির কিছু সমীকরণ, অনেক ইম্পর্টেন্ট জিনিস। এটাই মনে করো যে তোমার এই এই যে বিশেষ করে গ ঘ যেই সব সূত্রের উপর দাঁড়িয়ে আছে না, আমরা একটু সেই সূত্রগুলো শিখবো। দেখো গ এবং ঘ নাম্বার যে প্রশ্নগুলো যার উপর ভিত্তি করে হয়ে থাকে, একটু সেই বিষয়গুলো একটু দেখি, দেখো কীরকম হতে পারে। গতির বিভিন্ন সমীকরণ। আচ্ছা, গতির বিভিন্ন সমীকরণ এটা তো জানবো, পাশাপাশি এই যে ত্বরণ মন্দন সম্পর্কে আর একটু ক্লিয়ার করে নিই। ত্বরণ মন্দন, আচ্ছা ত্বরণ জিনিসটা কি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার না? আচ্ছা, বেগের পরিবর্তনের হার, এখন বেগ কি, তারপর এখানে একটু নতুন কিছু সংখ্যা আসবে, সেই সংখ্যা কোনটাকে কী দ্বারা প্রকাশ করা হয়। দেখো এই জিনিসটা প্রকাশ করার জন্য আমরা একটু সংক্ষেপে একটা জিনিস মনে রাখতে পারি, সুভাত, SUVAT। এটা কি বললাম, এটা তোমাকে মনে রাখতে হবে না, খুব ইম্পর্টেন্ট বিষয় না। কোনটা দ্বারা কি বোঝায় এটা জানা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এস দ্বারা কি বোঝায় জানো, এস দ্বারা স্মরণ বোঝায়। তার মানে আমি বাংলায় যেটাকে স্মরণ বলি, সেটাকে আমি প্রতীক দ্বারা কি ব্যবহার করি, এস ব্যবহার করি। ইউ দ্বারা বোঝানো হয় আদিবেগ। কি, আদিবেগ। ওকে, তাহলে যখনই কোনো বস্তুর একটা আদি একটা বেগ থাকবে বা প্রাথমিক একটা শুরুর একটা বেগ থাকবে, তখন কি দ্বারা প্রকাশ করবো, ইউ দ্বারা প্রকাশ করবো। তারপরে একটা ওয়ার্ড পাবো, সেটা হচ্ছে ভি। এই ভিকে বলা হয় শেষ বেগ। এটা হচ্ছে শেষ বেগ। আচ্ছা, ভি মানে হচ্ছে শেষ বেগ। তারপরে যে একটা ওয়ার্ড পাচ্ছে সেটা হচ্ছে এ। এ অ্যাক্সিলারেটর না, এটাকে প্রকাশ করা হয় ত্বরণ। এ মানে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এ পাইলাম। তারপর আরেকটা কি থাকলো, টি। টি দ্বারা কি বোঝাচ্ছে তুমি বুঝতেই পারতেছো, টি দ্বারা হচ্ছে টাইম বা সময়। ঠিক আছে, এত কিছু যদি বুঝে থাকো, দেখো এগুলার উপর বেস করে বেশ কিছু সূত্র আঁকানো যায়। আচ্ছা, এখন বিষয়টা দেখো, আমরা ত্বরণ কাকে বলছিলাম, সময়ের সাথে বেগের পরিবর্তন হার, তাই না? আচ্ছা দেখো, এটা আদি বেগ, এটা শেষ বেগ, কিন্তু দিন শেষে দুইটাই বেগ না? আচ্ছা, তুমি কি করছো, একটা সময় একটা নির্দিষ্ট গাড়িতে যখন বাইক চালাও বা বাইকে যখন দেখো, যখন বাইক স্টার্ট দেওয়া হয়, শুরুতে থাকে 0 কিলোমিটার/আওয়ার থাকে, একটা পর্যায়ে 5 হয়েছে, 10 হয়েছে, তারপর 20 হয়েছে, তারপর একটা পর্যায়ে অনেক দ্রুত বেগে 90, তারপর 100 কিলোমিটার/আওয়ার। এইসবেই তো অনেক পোলাপাইনরা ব্যাপক স্পিডে চালায়, 100, 120। তাদের যদি আইন দেওয়া হয়তো তারা একেবারে 200 কিলোমিটার/আওয়ার পার করে ফেলতে, তাই না? আচ্ছা, যাই হোক, এসব তোমরা করো না, তোমরা ভদ্র মানুষ, তোমরা অ্যাক্সিডেন্ট করবে না, নিজে বাঁচবা, সমাজকে বাঁচাবা। তোমার বিপদের কারণে অন্য কেউ বিপদে পড়বে, তাই না? তুমি তো ওই তো একটু ভাবলা যে একটু স্টাইল নেই, সুন্দর করে খুব স্পিডে চালাইলাম, কিন্তু তোমার ওটা দেখে অনেকে ভয় পেয়ে অনেকের ক্ষতি হয়ে যেতে পারে। তুমি তো মারা যাওয়ার জন্যই নামছো, সমস্যা নাই, তুমি যাও, কিন্তু আমার সাধারণ মানুষকে মাইরো না। আচ্ছা, একটু বেশি নীতিকথা হয়ে গেল, ক্ষমার দৃষ্টিতে দেখো। এখন দেখো, আচ্ছা SUVAT, ঠিক আছে না? তাহলে ত্বরণ জিনিসটা কি, ওই যে তোমার মনে করো বাইক যখন স্টার্ট দিয়েছিলা তখন বেগ কত ছিল, 0, কিন্তু একটা পর্যায়ে মনে করো তুমি চালাচ্ছ হচ্ছে মনে করো 20 কিলোমিটার/আওয়ার বেগে। ওই অবস্থা থেকে তুমি হিসাব করা শুরু করছো,
তার মানে কী হবে, তারপর একটু পরে গিয়ে তুমি 30 কিলোমিটার আওয়ার স্পিড আনছো। তার মানে এই অবস্থার ক্ষেত্রে তোমার শুরুর বেগটা কোনটা ছিল? 20। শুরুর বেগটা ছিল 20 ইউ ছিল 20, একেবারে যে শুরুতে যেটা ছিল সেটা 20 কিলোমিটার পার আওয়ার। একটু পর যখন হিসাব করতেছো ভি, তখন কত হবে? 30 বা 30 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে, একটা হচ্ছে আদি বেগ, একটা হচ্ছে শেষ বেগ। কিন্তু এই জিনিসটা পরিবর্তন করে তোমার সময় লাগছে হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিট সময় লাগছে। এখানে যেহেতু আওয়ারে হিসাব করা হচ্ছে, তাই এটা আওয়ারে। যদি এটা মিটারে হিসাব করা হতো, মনে করো এটাকে নতুন একটা সংখ্যা নিলাম, দেখো ইউ মনে করো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভি হচ্ছে পরবর্তীতে চেঞ্জ হয়ে হইল 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে পরিবর্তন হইলে, এই পরিবর্তনটা হইতে তোমার সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড। এই সময় কত লাগছে? 10 সেকেন্ড। এই যে 10 সেকেন্ড সময় লাগছে। এখন তোমাকে যদি বলা হয় এই ক্ষেত্রে ত্বরণ কতখানি হয়েছে, তাহলে কি বলবা জানো? আদি বেগ, শেষ বেগ, আর এটা কি? সময়। তাহলে আমরা ত্বরণের সঙ্গে কি বলছিলাম? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। আচ্ছা, বেগের পরিবর্তনটা তার আগে ব্যাখ্যা করি। বেগের পরিবর্তন কি? এটা শেষ বেগ, এটাই না? আর এটা আদি বেগ না? তাহলে পরিবর্তন যদি তুমি বের করো, তুমি কোনটা থেকে কোনটা বাদ দিবা? শেষ থেকে আদিটা না? তাহলে তুমি কি বলবা? ভি মাইনাস ইউ। এবং সময়ের সাথে বেগের পরিবর্তন, এই বেগের পরিবর্তনের হারকে, তার মানে সময় দিয়ে ভাগ দিতে হবে না? ভাগ কত? টি। এটাকেই আমরা কি বলবো? এ বলবো। ঠিক আছে, এই যে অনুপাত পাইছি, এবং এটার যে এককটা আসবে সেটা হবে মিটার পার সেকেন্ড অথবা পার সেকেন্ড। ঠিক আছে, ওইভাবেই বলো, সমস্যা নেই। আচ্ছা, এ ইজিক্যাল কি পাইলাম? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। বুঝছি বিষয়টা? আচ্ছা হ্যাঁ, এটা যদি আমরা বুঝে থাকি, তারপর যে কাজটা হচ্ছে, এটার উপর বেস করে দেখো এখান থেকে আমরা অন্য একটা জিনিস আনতে পারি। আচ্ছা, এটুকু তো আমরা বুঝছি না, এগুলো একটু মিশাই দিই। আচ্ছা দেখো, এটার উপর বেস করে এখান থেকে একটু উপরের দিকে লিখি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, আমার লিখতেও সুবিধা হবে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে এখন যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে এ ইজিক্যাল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা, এখান থেকে তুমি কি করতে পারো দেখো তো, এটাকে যদি তুমি একটু প্রকাশ করো, একটু যদি পরিবর্তন করে আনো, তার মানে কি হবে? টিটা নিচে ভাগ ছিল না, এটাকে যদি এই পাশে দাও কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আসলে টিটা তো গুণ হয় না, উভয় পক্ষকে আমরা টি দ্বারা গুণ করে দিই, বুঝছো? এখানে টি দ্বারা গুণ করে দিলাম, এখানে টি দ্বারা গুণ করে দিলাম, তার মানে কি হলো? এখানে টি কাটা গেল, আর এখানে টি তার থেকে গেল। ঠিক আছে, তাহলে ফলাফল পাইলাম হচ্ছে এ টি ইজিক্যাল কি হলো? ভি মাইনাস ইউ। এখন এখানে মাইনাস আছে, এই পাশে গিয়ে কি হবে? প্লাস হয়ে যাবে, তার মানে কি হবে? ইউ প্লাস এ টি ইজ ইকুয়াল ভি, তাই না? এটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে আমরা কি বলতে পারি? ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। এই যে একটা নতুন একটা সমীকরণ পেয়ে গেছি, বুঝছো? কোনটা কি এগুলো আমরা জানি, নতুন দুইটা সমীকরণ পাইলাম। এই দুইটা সমীকরণ একটু মাথায় রেখো, তাহলে আমরা পরের কাজ করবো। দেখো, আচ্ছা, এই একটাই আপাতত রাখি, পরেরটা আস্তে ধীরে আসতেছে। এই যে আমরা নতুন সমীকরণ পাইছি না, এই নতুন সমীকরণ এখন কোন কাজ সেটা আমরা এখন দেখবো। দেখো, এখন বিষয়টা হচ্ছে বেগ পাইছি, ত্বরণ পাইছি, এখন আমরা যেটা জানতে চাইছি সেটা একটু আমরা সরণ আমরা দেখতে চাই। আচ্ছা, সরণ জিনিসটা আমরা দেখতে চাই যে কতটুকু কি সরণ হয়েছে। এই সরণ দেখলে একটু বিষয়টা বোঝা যাবে। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে সরণটা যখন হবে, তাহলে সরণ জিনিসটা কী ছিল বলো তো? আচ্ছা, তোমাকে যদি বেগের সংজ্ঞা বলা হয়, আরেকবার বেগের সংজ্ঞা বলতে পারবা? তাহলে বেগ মানে কি ছিল? বেগ মানে ছিল হচ্ছে সরণ ভাগ, তার মানে সরণ ভাগ হচ্ছে সময়, তাই ছিল না? সরণ ভাগ সময়। তাহলে এখন যদি তোমাকে বলা হয় এটাকে যদি সংক্ষেপে প্রকাশ করে আমি এইরকম চিহ্ন দ্বারা, তাহলে কি বলবো? ভি ইজ ইকুয়াল ছিল এস ডিভাইডেড টি, তাই না? আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি সরণ কী হবে বলো তো, তুমি কি বলবা? এখানে ভাগ আছে, এই পাশে কি হয়ে যাবে? এস ইজ ইকুয়াল ভি টি। বুঝছি? এই যে নতুন একটা সমীকরণ পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, এই জায়গায় যে ভিটা আছে না, এটা কিন্তু নর্মাল ভি না, এটা হচ্ছে একটা গড়। ভি মানে বেগ না, এটা একটা গড় বেগ। গড় বেগ কেন? আচ্ছা, এই যে আমরা যে প্রকৃতপক্ষে এগুলো যে ব্যবহার করতেছি না, তোমরা বাচ্চা মানুষ তো, মানে ছোটো মানুষ তো, এই জন্য তোমাদের এরকম গড় বেগ দেওয়া হয়। আচ্ছা, এইভাবে যদি তুমি সত্যিকার অর্থে ত্বরণ বের করতে চাও, এটা বাস্তব জীবনে আসলে মিলবে না। তুমি কখনো দেখছো এভাবে কোনো গাড়িটা একেবারে ওই সমবেগে, মানে একেবারে সময়ের ব্যবধানে সবসময় সমানভাবে বেগের পরিবর্তন হচ্ছে, এমনটা কি হয়? রাস্তায় দেখবা কখনো তুমি গাড়ির স্পিডে আসো, একটু পর দেখতেছে স্পিড বাড়তেছে আবার কমতেছে। আর যদি ঢাকার জ্যামে পড়ে যাও, তাহলে তো তোমার মাপ থেকে তুমি তো নিজেই অজ্ঞান হয়ে পড়ে থাকবে, তাই না? এরকম হয়ে যাবে। সো এখানে
এই যে তোমাদের এটা ছোট মানুষ দেখে তোমাদের সমবেগ হিসাবে এভাবে হিসাব করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা সবসময় এমনটা হয় না, বাস্তব ক্ষেত্রে মিলে না। এই জন্য তোমাকে আরও বড় ক্লাসে উঠতে হবে, নতুন কিছু শিখবা, তাই না? আচ্ছা, এটা তো আবার জোকস করবা নাকি যে বাকিটা তোমরা উপরের ক্লাসে শিখবা, তাই না? আচ্ছা দেখো, ঠিক আছে, ভি ইজ ইকাল ইউ প্লাস এটি, কারণ এখান থেকে আমরা বলতে পারি ভি ইজ ইকাল এস ডিভাইডেড টি, তার মানে এস ইজ ইকাল ভিটি। এই ভিটা তার মানে কি বলো তো? গড়বেগ। গড়বেগ না? যেহেতু গড়বেগ, আমরা এটাকে একটু আলাদাভাবে একটু সুন্দর করে একে একটু একটা ভাইব দিব, একে আলাদা একটা যাতে এর জন্য মোটিভেশন পায়। এই জন্য কী বলতে পারি, এস ইজ ইকাল ভি টি। ভিটা একটু বড় হাতের লিখলাম, মানে বড় হাতের লিখে বোঝাচ্ছি এই ভি দ্বারা কী বোঝাচ্ছে? গড়বেগ বোঝাচ্ছে। এখন তুমি দেখো তো গড়বেগ জিনিসটা কি? গড়বেগ, আচ্ছা দেখো, তাহলে গড়বেগ জিনিসটা কি সেটা যদি আমরা বলতে পারি, তাহলে এখানে আমরা একটু এখানে গড়বেগ নিয়ে একটু আলোচনা করবো। দেখো, গড়বেগ হচ্ছে কি? বেগটা তার মানে কি? আদি বেগ সেটাও একটা বেগ না? শেষ বেগ সেটাও কি একটা বেগ না? আদি বেগও বেগ, শেষ বেগও বেগ। আচ্ছা, এখন তাহলে আমরা কি বলবো? কোনো একটা বস্তুর প্রাথমিক অবস্থায় তার বেগ ছিল, তার মানে ইউ হবে না? প্রাথমিক অবস্থায় তার বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, একটু পর তার ভি বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। এই যে হইল না, এটাও বেগ এটাও বেগ না? এখন যদি আমি বলি এদের গড়বেগ কত, তাহলে গড়বেগ কী হবে জানো? গড়বেগকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করলাম। ভি ইজিক্যাল আমরা লিখব ইউ প্লাস ভি ডিভাইডেড 2। গড় মানে কি হইতো? যদি আমরা বলতাম একজনের বয়স হলো 15 বছর, একজনের বয়স 30 বছর, দুইজনের বয়সের গড় কত, তুমি কি বলতা? 15 যোগ 30 ডিভাইডেড 2, তাই কথা না? এখানে তাহলে গড়বেগ কীভাবে বের করবা? আদিবেগ যোগ শেষ বেগ, দুইটা কি দ্বারা ভাগ দিলাম? 2 দ্বারা ভাগ দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, কারণ এটাই যদি এখানে আমি যদি বসাতাম, তাহলে এইভাবে আমাদের কাজটা হয়ে যাইতো। দেখো, এখন তার মানে আমরা যেটা করতে যাচ্ছি, দেখো এখানে নর্মালি কী ছিল? এস ইজিক্যাল কী ছিল? ভিটি। এস ইজিক্যাল ভিটি না? আর এখানে ভি ইজিক্যাল কী পাইছি? হ্যাঁ, ইউ প্লাস ভি ডিভাইডেড 2, তাই না? আচ্ছা, ইউ প্লাস ভি ডিভাইডেড 2, তাহলে এইভাবে, তাহলে এই সূত্রটা একটু মনে রাখো। তার মানে অনেক সময় তোমাকে এসের সঙ্গে এইভাবে করতে হবে। এস ইজিক্যাল পাওয়া হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু হচ্ছে টি, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে একটা নতুন একটা সমীকরণ পাইলাম না? এই যে, আবার নর্মালি শুধু এইটুকু লিখতে পারো। তার মানে দেখো আমরা কী কী পাইলাম? ভি ইজিক্যাল ইউ প্লাস এটি, সেখান থেকে আবার কী পেলাম? এস ইজিক্যাল ভিটি। আবার এটাকে একটু মডিফাই করে গড়বেগ আকারে যখন আনলাম, তখন কী পেলাম? এস ইজিক্যাল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। এগুলো প্রত্যেকটা সূত্র অনেক ইম্পর্টেন্ট, এগুলো তুমি গ নাম্বার ম্যাথে, ঘ নাম্বার ম্যাথে পাবো। এখন ম্যাথ করাচ্ছি না, আগে তুমি এটা শিখে রাখো। তোমার এটা যখন জানা ফুলফিলমেন্ট চলে আসবে, তখন তুমি ম্যাথ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, পরের টপিকে আমরা একটু আসি। আচ্ছা, তারপর আমরা একটু এগুলো একটু মিশাই দিই, তাহলে পরের টপিকটা একটু আলোচনা করতে সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম বলো তো? আমরা দূরত্ব শিখছি, স্মরণ শিখছি, তারপর হচ্ছে ত্বরণ, তারপর মন্দন এবং গতির বিভিন্ন অনুপাত জানতেছি না? আচ্ছা, গতির বিভিন্ন অনুপাত জানতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু তোমার যদি টায়ার্ড লেগে থাকে, অল্প একটু ব্রেক নিয়ে নাও। এখানে একটু গরম লাগতেছে আসলে। আমি একটু প্রাথমিকভাবে চেষ্টা করতেছি কথার মাঝে যেন জড়তা না আসে, তারপরেও জড়তা আসতেছে, এবং সব কিছু মিলিয়ে ক্ষমা চাচ্ছি। একটু বিরতি নিয়ে আমি একটু জাস্ট একটু রিল্যাক্স ফিল করে আবার আসতেছি, ঠিক আছে? একটু ভিডিওটাকে একটু পজ করে রাখো। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন পর্যন্ত যতটুকু শিখলাম সেইগুলো যদি আমাকে একটু বলা হয়, তার পাশাপাশি আরেকটু আমরা কাজ করবো। দেখো, আমাদের শুরুর সূত্রটা কি ছিল? এ ছিল, এ থেকে আমরা ভি পাইছি না? ভি ইজিক্যাল ইউ প্লাস এটি, এটা তো পাইছো। আচ্ছা, ইউ প্লাস এটি, এই যে সংখ্যাটা পাইলা, তারপর এটার উপর বেস করে আমরা আরও কিছু আনছিলাম, এস ইজিক্যাল ভিটি, তাই না? আচ্ছা দেখো, এখান থেকে আমরা যে বিষয়টা পাইছি, সেখান থেকে আরেকটা জিনিস দেখো। এখান থেকে আমরা বললাম না এস ইজিক্যাল ভিটি, এই তো বড় হাতের ভি দ্বারা কি বোঝাচ্ছে? গড়বেগ। আর এই ভি দ্বারা কি বুঝাইলাম? এটাও আমরা একটু আগে বললাম। ভি দ্বারা কি বুঝাইছি? দুইটার গড়, তাই না? ইউ প্লাস ভি ডিভাইডেড 2, এই তো এটুকু না? আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি, এটার সাথে তে গুণ দিলে এটা কাজ হয়ে যায়। কিন্তু এই এস এর আরও একটু আমরা অনুপাত চাচ্ছি, সেটা আমরা কীভাবে করতে পারি? দেখো, ইউ আদিবেগ না? ইউ আদিবেগ, তারপর আমরা কি পাইছি? সেটা হচ্ছে ভি পাইছি। আচ্ছা, এই যে নতুন যে ভিটা আমরা পাইলাম, এই ভিটা তাহলে কীভাবে আসছে বলো তো? প্রাথমিক অবস্থায় আদিবেগ ছিল, তারপর আস্তে আস্তে বেগ বাড়ছে। তাহলে বেগ বাড়তে গেলে কী হবে? এটা সময়ের সাথে সাথে বেগ বাড়তে হয়েছে না? সময়ের সাথে সাথে যখন বেগ বাড়ছে, তার মানে নিশ্চয়ই সেখানে ত্বরণ ছিল।
ত্বরণ ছাড়া বেগ বাড়তে পারবে? জি না। বেগ বাড়তেছে মানে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, তার মানে নিশ্চয়ই ত্বরণটাও আছে। তার মানে নতুন করে যে ভিটা পাইছি এটার সমীকরণ এটা না, এটা না। জি। তাহলে এই জায়গায় আমি যদি ভির মানটা বসাই দিই তাহলে কি হবে দেখো তো। তাহলে হবে ইউ প্লাস ভি মানে কি আবার ইউ প্লাস এটি, Plus AT তাহলে এটাই আবার ওখানে বসাই দেখো ইউ প্লাস এ টি, ইউ প্লাস এটি। আচ্ছা এটা কিন্তু ইউ বুঝে নিও কেমন, ইউ প্লাস এটি হচ্ছে কি বিষয়টা, জি। এটা আবার যোগ হয়ে গেল নতুন কিছু, বুঝতে পারছি। আচ্ছা এটা যদি হয়ে থাকে নিচে তো 2 দিয়ে ভাগ ছিলই, এটা তো ঠিক আছে। এটাকে আবার আরও একটু ডিটেল লিখলে কি হবে দেখো, ইউ আর ইউ যোগ হয়ে কি হয়ে যাবে 2u প্লাস এটি, দেখো এরকম না। আচ্ছা তাকে যদি আবার 2 দিয়ে ভাগ দেই তার মানে কি হচ্ছে, 2 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ দেওয়া মানে কি, এটা দুইটা পদ আছে না, 2u একটা পদ এটি একটা পদ, এটাকে 2 দ্বারা ভাগ দিছি তার মানে কি বোঝাচ্ছে 2 দ্বারা এই প্রথম পদকেও ভাগ দ্বিতীয় পদকেও বাহ। ভাগ দেওয়া, ঠিক আছে। আচ্ছা এটা যদি হয়ে থাকে পরবর্তী জিনিসটা একটু দেখো, আমরা একটু এই যে উপরে একটু আসি কেমন, এখানে যদি আমরা আসি তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 2u, আমরা বলতে পারি 2u ডিভাইডেড 2 প্লাস এটি ডিভাইডেড 2, তারপর এখানে যদি দুইটা যদি কাটা যায় তাহলে কি হয়ে যাবে ইউ প্লাস এটির আগে হাফ চলে আসলো না, জি। হাফ এটি। দেখো তার মানে ভিটা আমরা কি পাইলাম, এই যে এত কিছু আনলাম এটা আসলে কি ওই যে ভি গড় বেগের যে ভি, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো তো এস ইজিক্যাল কি ছিল ভিটি গড় বেগ ইন্টু টি, তাহলে এখন যদি তোমাকে এস যদি বলা হয়তো তার মানে তুমি কি বলতা, তোমাকে যদি বলা হয়তো এস ইজিক্যাল গড় বেগ ইন্টু টি, তা গড় বেগটা কি পাইছো ইউ প্লাস হাফ হাফ এটি এটি, তার সাথে কি গুণ হয়েছে টি টি গুণ হয়েছে, তাহলে টি যেহেতু গুণ হয়েছে তাহলে প্রথম পদের সাথেও গুণ দ্বিতীয় পদের সাথে গুণ দ্বিতীয় পদের সাথেও গুণ, তার মানে কি হবে ইউ টি প্লাস হাফ এ টি আর টি গুণ করলে কি হয়ে যায়, টি স্কয়ার। এই যে তোমার পরিচিত সূত্র পাইছো না, জি। এই সূত্রটা মুখস্থ করছো না, কিন্তু কেমনে আসছে একটু বুঝছি। জি। আচ্ছা আমরা একটা ওয়ার্ডও আশা করি মুখস্থ করাবো না, সব কিছু বুঝবা, সব কিছু বুঝে করো, জিনিসটা মনে থাকবে, দীর্ঘস্থায়ী হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, এটা একটা সূত্র, কোনটা সূত্র, এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বুঝতে পারছি। জি। আচ্ছা দেখো আরেকটা, এই যে সূত্রটা পাইছিলাম না, এটাকে দিয়ে আরেকটা পরিবর্তন আনবো, দেখো এই আরেকটা নতুন পরিবর্তন আনার চেষ্টা করি, তার আগে এগুলো একটু মিশাই দিই, পরে আবার সুন্দর করে লিখবো নি। আচ্ছা দেখো তাহলে আমরা নতুন প্রথম সূত্রটা পাইছিলাম কি ভি ইজ ইকাল ইউ প্লাস এটি এটি, ঠিক আছে। তারপর আমরা পেলাম এস ইজ ইকাল ভিটি, সেটা আচ্ছা এস ইজ ইকাল ভিটি, এখানে ভি যদি গড়বেগ হয় তাহলে ভির ক্ষেত্রে কীরকমভাবে আসে সেটা পাইছি না, জি। সেটাও পেয়ে গেছি। তাহলে এখন যে এই যে ভি ইজ ইকাল ইউ প্লাস এটি আছে না, এটাকে যদি আমরা একটা কাজ করি, উভয় পক্ষকে আমরা একটু বর্গ করে দেখি। প্রশ্ন হতে পারে এগুলো কেন করতেছি, আমরা একটু নতুন নতুন অনুপাত চাচ্ছি, বুঝলাম, যে নতুন অনুপাত আনতে পারি কিনা, চেষ্টা করি দেখি কীরকম কী হয়। এটাকে একটু বর্গ করে দিই, জি। এটাকে একটু বর্গ করে দিলে কী হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ প্লাস হোল স্কয়ার। এটি এর উপর হোল স্কোয়ার না, জি। তো কোনো কিছুর উপর হোল স্কোয়ার মানে কি সমান। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তুমি শিখছো না, জি। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার বি স্কোয়ার, এটা শিখছো না, এটাও তো সেম, এটা এ এটা বি, তার মানে কী হবে ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কি ইউ, 2a ইন্টু এ টি প্লাস কত এটি স্কয়ার এ স্কোয়ার টি স্কোয়ার, তাই না। তাহলে এখানে দেখো ইউ স্কোয়ার প্লাস 2u a t প্লাস স্কোয়ার টি স্কোয়ার এরকম হইলো না। আচ্ছা এখান থেকে আমরা যে কাজটা করব, ইউ স্কোয়ার তো আছে প্লাস এখান থেকে একটু কমন নেব, দেখো এখান থেকে কি কমন যায় এটি কমন যায়, তাই না, ওই পক্ষে এটি আছে, কিন্তু এটি যদি আমরা কমন নিই তাহলে কি হয় দেখো, আমরা একটু প্রসেসটা আগে দেখি আসলে কোনো কিছু পাই কিনা। এটি কমন নিলাম, তো আমি কী পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 2u প্লাস কী পাচ্ছি এটি, তাই পাচ্ছি না। জি। আচ্ছা এই অবস্থায় যে আমরা আনছি দেখো, এটা কি কোনো অনুপাত আমাদের জানা আছে, জি না। জানা কোনো অনুপাতের ভিতরে পড়ছে, জি না। পড়তেছে না, আমরা এটা থেকে নতুন কিছু আনতে পারতেছি না, তার মানে আমরা এইভাবে কমন নেব না, আমরা একটু নতুন প্রসেস দেখি অন্য কোনো জায়গায় আনতে পারি কিনা। আচ্ছা দেখো এখানে যদি এটা কমন না নিয়ে যদি আমরা অন্যভাবে একটু কমন নিতে পারতাম তাহলে কি হইতো, এভাবে না নিয়ে যদি দেখো এখান থেকে যদি 2a যদি নেই, 2a এর ভিতর 2 আছে নেই, কিন্তু এর ভিতর এ আছে 2 আছে, এর ভিতর 2 নেই, তাহলে 2 নেই, তারপরে যদি আমি জোরপূর্বক যদি এখান থেকে 2 কমন নিতে চাই তার মানে কি করতে হবে,
2 দিয়ে ভাগ দিতে হয় না? জি কোনো সংখ্যার ক্ষেত্রে যদি কোনো সংখ্যা থেকে কমন নেওয়ার ক্ষেত্রে যখন কমন নেই তখন কি ওই সংখ্যাতে আবার ভাগ দিতে হয় না? আচ্ছা, তাহলে এখানে আমি কি কমন নিচ্ছি? 2a কমন নিচ্ছি। কেন? আমরা একটা উদ্দেশ্য সামনে রাখছি। দেখো 2a কমন নিলে এখানে কি পাবো? ইউটি পাবো, তাই না? আর এখানে কি পাচ্ছি? এ টি পাচ্ছি। কিন্তু এখানে 2 ছিল না, নতুন করে আমি জোর করে 2 নিচ্ছি না, তাহলে একটা 2 দিয়ে ভাগ দিতে হবে না? সেই 2 সামনে একটা ভাগ দিয়ে দিই, হাফ। এখন দেখো তো এইটুকু পরিচিত কিনা? এখানে কি হচ্ছে দেখো তো? আচ্ছা, এইটুকু পরিচিত বলতে টি শুধু না তো, সরি, টি স্কোয়ার ছিল উপরতে, এখানে তো শুধু এ কমন নিয়েছে, তাই না? আচ্ছা দেখো, এখন দেখো এটা পরিচিত কোনো সমীকরণের ভিতর পড়ে কিনা? ইউটি প্লাস এটা কিসের সমীকরণ ছিল? এস এর সমীকরণ ছিল না? এস, এই যে আমরা, তার মানে দেখো আমরা কিন্তু এটি কমন নিতে পারতাম, কিন্তু এটি কমন নিয়ে আমরা নতুন কোনো অনুপাত পাচ্ছি না, এই জন্য আমরা জোর করে 2u নিলাম এবং এখানে 2 হাফ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখন আমরা কি পাইছি দেখো? ইউ স্কোয়ার প্লাস 2a টোটাল কি? এস। এই যে আমরা নতুন একটা অনুপাত পেয়ে গেছি। দেখো, কারণ আমরা ভি স্কোয়ার ইকুয়াল কি বলতে পারি? ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এতক্ষণ যা যা শিখলাম এগুলা বিষয়গুলো তোমার এই সূত্রটাকে শক্তিশালী করে রাখতে সাহায্য করবে। তুমি আসলে সত্যিকার শিখছো কি না, না একেবারে শুধু মুখস্থ করছো, এই জিনিসটা কষ্ট করে একেবারে শুধু মুখস্থ করো না, বুঝছো? একটু বোঝো বিষয়টা, যখন বুঝে থাকবে এটা দীর্ঘদিন মনে থাকবে। কোনো ক্রমে যদি সূত্র ভুলেও যাও, আশা করি ভালোভাবে এই জিনিসটা আবার ফেরত আনতে পারবে। আচ্ছা, আমি তাহলে এগুলো মিশাই দিই, মিশাই দেওয়ার পরও যদি কখনো ছাপ থেকে থাকে এগুলো একটু বোঝার চেষ্টা করো, একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি এগুলাকে আরও উন্নত করার, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখন পর্যন্ত আমরা যে সূত্রগুলো পাইলাম এগুলাকে যদি আমরা এক কথায় সুন্দর করে লিখি তাহলে কি হচ্ছে দেখো? শুরুতে কি সূত্র পাইছিলাম? শুরুতে আমরা এ থেকে আসছিলাম, তাই না? এ ইজ ইকুয়াল ছিল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখান থেকে আবার আমরা পাইছিলাম ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে যদি আদিবেগ না থাকে তার মানে তুমি কি বলতে পারতা? তুমি ভি ইজ ইকুয়াল বলতা শুধু এটি, তাই না? আদিবেগ শূন্য, তো ওই শূন্য বসাই দিলে তো সমস্যা নেই। আচ্ছা, এটুকু আমরা পাইছি, তাই না? এ ইজ ইকুয়াল ইউ মাইনাস ভি ডিভাইডেড টি, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। আচ্ছা, তারপরে আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল, আচ্ছা এটা একটু দুর্বল লিখতেছে, আমরা এটা দিয়ে একটু কাজ করে দেখো। এস ইজ ইকুয়াল কী ছিল? এস ইজ ইকুয়াল গড় বেগ যদি ধরি তার মানে ভি টি, সেখান থেকে আবার আমরা কি বলতে করতে পারি? এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। পাইছি না? এটা পাইছিলাম। আর নতুন কি পাইছিলাম? এসকে আবার আরোভাবে ভেরিয়েশন করলে আমরা পাই হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই যে পরিচিত। আচ্ছা, তারপর আরেকটা কি পাইছি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার, আচ্ছা ইউটা একটু এর মতো হয়ে গেল। আচ্ছা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এই কাজটা করতে পারি। দেখো, বিশেষ করে এই যে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এ একটা অনুপাত, এ একটা অনুপাত। তারপর এখান থেকে কোন অনুপাত? এখান থেকে যদি আমরা বলি তাহলে দেখতে পাচ্ছিস এই যে এ একটা অনুপাত, এটা, তারপর আরেকটা অনুপাত হচ্ছে এটা, অ্যান্ড আরেকটা হচ্ছে এটা। এই যে কয়েকটা লিখছি না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এই কয়টা মনে রাখতে পারো তাহলে বুঝবা তোমার কাজ হয়ে গেছে। তুমি এটাতে গ ঘ কত বড় বড় ম্যাথ আছে, সব ম্যাথ সলভ করা যাবে, বুঝছো? এইটুকু হলেই যথেষ্ট। এর বাইরে একটা সূত্রও লাগবে না, একটা সূত্র না। বিশ্বাস রাখো, যখন ম্যাথ অংশ করাবো না, দেখবা যে এগুলোতে সব করতে পারতেছো। তুমি শুধু এটা কনফিডেন্সের সাথে আয়ত্ত করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে ম্যাথ করবো দেখো, সেই জিনিসটা আমরা বলি। এখানে টোটাল আমরা কি কি অনুপাত ছিল দেখো তো? ওই যে আমরা বলছিলাম না সুভাত, এস ইউ ভি এ টি। আচ্ছা, এখান থেকে দেখো তো কোনটাতে কি কি দেওয়া আছে। শুরুটাতে আছে এ আছে, শুরুটাতে কি কি আছে? এ আছে, এখানে শুধু নেই কোনটা? এস। তার মানে আছে কি কি? ইউ, ভি, এ আছে, টি আছে। এখন যদি তোমাকে এমন একটা প্রশ্ন দেয়, সেই প্রশ্নের ভিতর তোমাকে ইউ বলে দিছে, ভি বলে দিছে, টি বলে দিছে, এ শুধু চাইছে, তুমি কোন অনুপাত নিবা? বুঝতে পারছি? আবার দেখো পরেরটাতে কি ছিল, সেম জিনিসটাই আছে। আবার তারপরে নিচেরটা যদি আমি একটু দেখি, দেখো তার নিচেরটা যদি আমরা দেখি, এটা বা এটা যদি আমরা দেখি, এখানে কি কি আছে দেখো।
এখানে এস আছে, ইউ আছে, ভি আছে, না ভি নেই, এখানে টি আছে, এ আছে, তাই না? আর এখানে কিন্তু ভি নেই। তার মানে তোমাকে যদি কখনো শেষ বেগ না বলে শুধু আদি বেগ দিয়ে তার এইগুলা চাই, এখানে একটা সময় আছে, এই ক্ষেত্রে যদি তোমাকে যে কোনো তিনটা দেয় বা যে কোনো দুইটা দিয়ে অন্যটা বের করতে বলে, বের করতে পারবে না। তুমি শুধু দেখবা প্রশ্নটা কোনটা বলে দিছে, কোনটা দরকার, তখন ওই সূত্রটা একটু চেক করবা যে ওই অনুপাত দিয়ে তুমি কোন সূত্রটা পাও, পারবে না? আচ্ছা, তারপর এখানে জিনিসটা এই সেমভাবে পাচ্ছি। তারপর দেখো এখানে টি ছিল, দেখো এই একটা সমীকরণ, এখানে কোনো টি নেই, ভি আছে, ইউ আছে, এ আছে, এস আছে, এখানে নেই কোনটা, টি নেই। তাহলে এমন কোনো একটা যদি অনুপাত বলে যেখানে টি নেই, তাহলে কোনটা ব্যবহার করবা, ভি স্কোয়ার ইজ ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এইভাবে আমরা কাজ করতে পারি। আবার এমন কোনো অনুপাত যদি চাই যেখানে ভি নেই, তখন কি এস ইজিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আবার যেখানে এস নেই তখন কি হবে, ভি ইজিক্যাল ইউ প্লাস এটি। বুঝতে পারছি? এটার থেকে তুমি অনুপাত বের করতে পারবা, তুমি খুঁজে নেওয়ার একটা দক্ষতা, যে কোনটা আছে কোনটা নেই, তখন কোনটা বসানো উচিত, পারবা না? ঠিক আছে, এগুলো 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 তাহলে মিশাই দিই। আচ্ছা, তাহলে একটু আমার সাথে একটু লাস্ট বার একটু এনা রিভিশন দাও। অনুপাতগুলো কী কী পাইলাম? এস ভি ইজিক্যাল কী বলো তো, ভি ইজিক্যাল ইউ প্লাস এটি। হ্যাঁ, তারপর আমরা কি বলতে পারি, এ ইজিক্যাল কী হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। হ্যাঁ, তারপর এস ইজিক্যাল কী হবে, ইউ প্লাস ভি ভাগ 2 ইনটু টি। হ্যাঁ, আবার আরেকটা অনুপাত যদি আনি, ভি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর ভি স্কোয়ার যদি বলি, তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as ইউ স্কোয়ার প্লাস 2s। এই তো, সুন্দর। আচ্ছা দেখো, এখন আমরা একটু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, পরন্ত বস্তুর সূত্র। এই যে পরন্ত বস্তুর সূত্র, গ্যালিলিও গ্যালিলাই। আচ্ছা দেখো, এটা কি পরন্ত বস্তুর সূত্র, তাই না? পরন্ত বস্তুর সূত্র, এটা কি কাজ দেখো, পরন্ত বস্তুর সূত্র যদি বলা হয়, এটা আবিষ্কার কে করছে জানো, এই গ্যালিলিও 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 তারপর বলা হয় থাকে গ্যালিলাই, এরকম এই নামটা এরকম জাস্ট মনে রাখলাম, গ্যালিলাই। আচ্ছা, ইনি কী করছে, আচ্ছা এনাকে যদি সুযোগ হয় তাহলে তোমাদের ওই চিত্রটা দেখানোর চেষ্টা করব। ওই বিল্ডিংটা কীরকম, এই যে অনেকটা এইরকম একটু বাঁকানো, বুঝলা, এরকম একটা বিল্ডিং, ওর ভিতরে অনেকগুলো বিল্ডিং আছে। তো তিনি কী করেছে, এরকম একটা বাঁকানো একটা বিল্ডিংয়ের একেবারে উপর থেকে দুইটা বস্তু ফেল দিচ্ছে, একটা ছোট্ট মার্বেল, একটা বড় একটা মার্বেল, দুইটা ফেল দিয়ে বারবার চেক করতেছে কোনটা আগে পড়ে কোনটা পরে পড়ে। এগুলা নিয়ে চেক করতে করতে ইনি অনেক সুন্দর একটা সূত্র আবিষ্কার করছে, এবং এই সূত্র থেকে আমরা অনেক কিছু পাইছি, বুঝছো? আচ্ছা দেখো, এই জিনিসটা কি, এখান থেকে আমরা যে সূত্র পাইছি, তিনটা সূত্র দিছে, বুঝছো, তিনটার ভিতর 1 নম্বর সূত্র যদি বলি, আমি এগুলো একটু আমি মুখে বলি, তোমরা বুঝতে পারবা। 1 নম্বর সূত্র হচ্ছে, এই দুইটাকে স্থির অবস্থানে রাখছিলেন না, স্থির অবস্থানে রাখছিলেন, এবং সেই সূত্র থেকে কি করছে, একটা ভারী মার্বেল নিছে বড় একটা পাথরের মতো, আরেকটা ছোট্ট একটা নিছে, নিয়ে দুইটাকে ফেলে দিছে, দেখতেছে দুইটা একসাথে পড়তেছে। তিনি অবাক যে দুইটা জিনিস, একটা বড় একটা ছোট একসাথে পড়তেছে, তাহলে একটু দেখি। তারপর এভাবে দেখতেছে, বারবার পরীক্ষা করে দেখতেছে। তারপর অনেক সময় আবার কি করতেছে, এই গিনি এবং এই পালক, এই একটা পাথর নিছে আর একটা এই যে পাখির পালক আছে না, দুইটা ফেলে দিচ্ছে। তো দুইটা ফেলে দিলে তুমি বলো তো কোনটা আগে পড়বে, পাথর আগে পড়বে, আর ওই পালক যেটা ছিল আস্তে আস্তে পড়বে না। কিন্তু ইনি দেখো কতটা ভাবছেন, যে ইনি জিনিসটা দেখছে কি, যে এই যে পালকটা দুলতেছে, তাই না, আস্তে আস্তে পড়তেছে, কেন, এখানে বাতাসের বাধা আছে। কিন্তু যদি এই বাতাসের বাধাটা না থাকতো তাহলে দুটো একসাথে পড়তো। ইনি সেই তত্ত্বটা দিয়ে গেছেন। পরবর্তীতে এই যে তোমরা নাম শুনছো না, স্যার আইজ্যাক নিউটন, তিনি একটা বায়ু শূন্যস্থান এটা আবার পরীক্ষাও করছেন, পরীক্ষা করে প্রমাণ হয়েছে, বুঝছো, বায়ু শূন্যস্থানে দেখছে পাথর এবং পালক দুইটা যখন ফেলে দিয়েছে দুইটা একসাথে পড়ছে, সূত্রটা প্রমাণ হয়েছে না? আচ্ছা, তাহলে 1 নম্বর সূত্র ছিল, 1 নম্বর সূত্র যদি বলা হয় সেটা হচ্ছে স্থির অবস্থান, স্থির অবস্থান না, স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তার মানে স্থির অবস্থান থেকে বড় পাথর ছোট পাথর একসাথে ছেড়ে দিলে দুইটা একই সময়ে মাটিতে পড়বে, তাহলে তাই হইল না, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর যে সূত্রটা ছিল, 2 নম্বর হচ্ছে স্থির অবস্থান হতে সমান সময়ে অতিক্রান্ত, এই যে অতিক্রান্ত যে পরিমাণ অতিক্রম করছে না, তার যে প্রাপ্ত বেগ, কি প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এই বাংলা লাইনটা একটু বই দেখে পড়ে নিতে পারবে না? আচ্ছা, কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি প্রফেশনাল
টি। এই যে আমি এই লাইনটা লিখতে চাচ্ছি, এই লাইনটা তুমি এখন সংজ্ঞা বানাইতে পারো কিনা দেখো। অবশ্যই স্থির অবস্থান, স্থির অবস্থান এবং স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, তার ভি প্রপোর্শনাল টি। এটা দ্বারা তুমি কী পাও বলো তো, তাহলে ভি যদি বাড়ে টিও, তাহলে যত উচ্চতা যত বেগে দিবা সময়, আচ্ছা তার মানে যত বেশি বেগ পাবে, মানে যত দ্রুত দিব তার তো এটা শেষ বেগ না। আচ্ছা তার মানে আমি যখন কোনো বস্তুকে যত বেশি বেগ পাবে তার সময়টাও তত বাড়বে, তাহলে সময়ের সাথে বেগ কি সমানুপাতিক। এই অনুপাতটা যদি জেনে থাকো, এটাতে তোমার সুন্দর কিছু কাজ হবে। দেখো এটা যদি সেম হয়, তাহলে এটাকে যদি এইভাবে যদি বলতে যে V1 ডিভাইডেড V2, ভির সাথে টি সমানুপাতিক না, তাহলে তুমি বলতে পারো না ইজিক্যাল T1 ডিভাইডেড T2, এরকম হবে। আচ্ছা এটা সমানুপাতিক, এই সমানুপাতিকের হিসাব থেকে তুমি এটাকে সমান আকারে লিখতে পারো। সেটার জন্য আরও কিছু কৌশল আছে, কিভাবে এটা আসছে সেটা আস্তে ধীরে আমরা বলবো নি। এখন এই বিষয়টা দেখো, V1 ডিভাইডেড V2, এটাকে আমরা ইজিক্যাল লিখতে পারি T1 ডিভাইডেড T2। দেখো V1 উপরে T1 উপরে না, দুইটা সমানুপাতিক না, সমানুপাতিক মানে গুণের সম্পর্ক, আর ব্যস্তানুপাতিক মানে ভাগের সম্পর্ক। তাহলে V1 আর T1 সমানুপাতিক, V2 আর T2 সমানুপাতিক, এই দুটাও সমানুপাতিক, এই দুটাই নিচে আছে না সমানুপাতিক। ঠিক আছে, এখন এটাতে তোমার কী হবে জানো, তোমাকে এরকম দুইটা বস্তু বলে দেবে, বলবে প্রথম বস্তুর বেগ মানে কি V1, প্রথম বস্তুর বেগ বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এবং বলে দিয়েছে প্রথম বস্তুর অতিক্রান্ত সময় T1 ইজ ইকুয়াল 2 সেকেন্ড লাগছে। আবার তারপর বলছে দ্বিতীয় একটা বস্তুর সময় লাগছে হচ্ছে, তার মানে T2 না, সময় লাগছে হচ্ছে 4 সেকেন্ড। এখন তোমাকে বলতেছে যে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে, V2 সমান কত, বের করতে পারবে না? আচ্ছা তখন এই V1 ডিভাইডেড V2 ইজ ইকুয়াল T1 ডিভাইডেড T2 অনুপাত বের করতে পারবে না? এটা এমসিকিউর অনেক ইম্পর্টেন্ট, এটাতে অনেক এমসিকিউ পাবা, ঠিক আছে। আমরা আস্তে ধীরে সব সলভ করাবো। দেখো 2 নম্বর অনুপাত পাইছি, 2 নম্বর সূত্র পাইলাম, তো 3 নম্বর সূত্রটা যদি বলা হয়, সূত্র নাম্বার 3, এটা কি জানো? স্থির অবস্থান হইতে বিনা বাধায় পড়ন্ত বস্তু অতিক্রান্ত পথ ওই সময়ের বর্গের সমানুপাতিক। কি বললাম? অনেক জটিল কিছু বললাম, তাই না? আচ্ছা এই জটিল বিষয়টা একটু সহজ করে আমরা লেখার চেষ্টা করি। দেখো এটা হবে এইচ, উচ্চতা আমরা বলতেছি না হাইট, এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার। আচ্ছা এই যে এই পয়েন্টটা আমরা পাইলাম। দেখো এই লাইনটা আরও বেশি ইম্পর্টেন্ট, বুঝছো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা কীভাবে কী কাজ করে দেখো, সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে না, যত উঁচু অবস্থান থেকে যাবা তত নিচে পড়তে বেশি সময় নেবে না। আচ্ছা বেশি সময় নেবে, তার মানে যত বেশি দূরত্ব অতিক্রম করবে তত সময় বেশি হবে, কিন্তু এই সময়টা আবার বর্গের সমানুপাতিক। কারণ এটার থেকে তুমি কি অনুপাত লিখতে পারো, একইভাবে আমরা যদি এইভাবে লিখতাম, এগুলো একটু মিশাই দিই, দেখো একইভাবে আমরা যদি লিখতাম তাহলে জিনিসটা এরকম হইতো কি না, জিনিসটা এরকম হইতো যে H1 ডিভাইডেড H2 ইজ ইকুয়াল T1 স্কোয়ার ডিভাইডেড T2, বুঝতে পারছি? তো তোমাকে একইভাবে যদি H1 বলা হয়ে থাকে, T1 বলা হয়ে থাকে, H2 বলা হয়ে থাকে, T2 চাই বের করতে পারবে না একইভাবে? আচ্ছা T2 স্কোয়ার, তাই না, এই যে, বুঝতে পারছি? আচ্ছা এই জিনিসটা থেকে বের করতে পারবো না, তাহলে এটাকে যদি তোমার T2 চাইতো তার মানে কী করতে, এটাকে একটু উল্টায় নাও, উল্টায় নিলে কী হইতো, H2 ডিভাইডেড H1 ইজ ইকুয়াল T2 স্কোয়ার ডিভাইডেড T1 স্কোয়ার। তারপর এটা এই পাশে কী হইতো, গুণ হইতো, তার উপর কী হইতো, রুট হইতো, পারবো না এগুলা? আচ্ছা এগুলো আস্তে আস্তে সব ম্যাথ করাবো ইনশাল্লাহ, ঠিক আছে, এটুকু বুঝতে পারছি। তাহলে পরন্ত বস্তুর তিনটা সূত্রের ভিতর প্রথম নম্বর সূত্র দ্বারা আমরা একটা সমীকরণ শুধু জানলাম যে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, ঠিক আছে। 2 নম্বর সমীকরণতে পাইলাম ভি প্রপোর্শনাল টি, আর 3 নম্বর সমীকরণতে পাইলাম এইচ প্রপোর্শনাল টি স্কোয়ার। এই দুইটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, এটাতে অনেক এমসিকিউ পাবা, একটু প্রশ্ন ব্যাংক দেখবা, পাশাপাশি এই যে বোর্ডের যে সলিউশন আছে না, টেস্ট পেপার বা এগুলো যদি দেখো, দেখবা বারবার এটাতে অনেকগুলো এমসিকিউ আসছে, অ্যান্ড এটা যদি মনে রাখো আশা করি সেই এমসিকিউগুলো অনেক ভালোভাবে সলভ করতে পারবো, ঠিক আছে। দেখো তো এগুলো সব কিছু পরিষ্কার হইলো কি না? আচ্ছা এখন তারপর আমরা যে বিষয়টা আমরা দেখতে চাচ্ছি, পরন্ত বস্তুর যে সূত্র, এই সূত্রের উপর বেস করে এই যে আমরা ত্বরণের স্বাভাবিক ভূমিতে সূত্র আঁকে কিছু লিখছি না, এটার উপর বেস করে পরন্ত বস্তুর কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলো কি, এখানে জি এর সূত্রটা বের করে না, বুঝছো, সচরাচর ওটা জি এর সূত্রটা আমরা জানি, জি ইজ ইকুয়াল কত, 9.8। একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী আমরা এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা ধরে নিই, এই জন্য এটাকে আমরা নতুনভাবে বের না করে এটা সবসময় ফিক্স ধরে নিই,
কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করলে কিন্তু আর এটা থাকবে না, এটা কমে যাবে, বুঝছো? কিন্তু আমরা এটা ধরে নিই আর দেখবা খুব বেশি উচ্চতা দেয় না, এটা স্বাভাবিক উচ্চতার ভিতরেই রাখে। তো এখান থেকে আমরা যদি ভি বলতাম, আমরা ভি ইজিক্যাল কী পাইতাম, ইউ প্লাস এটি পাইতাম না? কিন্তু এখন কী হবে, ইউ প্লাস জিটি। যখন অভিকর্ষ ত্বরণের বিষয় আসবে উপর থেকে নিচ, তখন একটা নির্দিষ্ট ফিক্সড একটা ত্বরণ আমরা বলতে পারি না, নির্দিষ্ট উচ্চতার ভিতরে এই ত্বরণটা আমরা ফিক্স ধরে নিই, আর তখন কী বলি, ইউ প্লাস জিটি। আচ্ছা, এটা দেখো, এই বস্তুটা যখন উপর থেকে নিচে আসতেছে, উপর থেকে যদি ফেলে দেই এইটা, তাহলে এটা আস্তে আস্তে পড়তেছে, তার মানে কি নিচের দিকে পড়তেছে, বেগ বাড়তেছে না? একইভাবে এই জিনিসটা আমি যদি উপরের দিকে দিতাম, বেগ আস্তে আস্তে বাড়বে না কমবে? আমি কোনো বস্তুকে ছাদ থেকে নিচে ফেলে দিলে বেগ আস্তে আস্তে বাড়ে, আর যদি নিচ থেকে ছাদের দিকে উপর দিকে দিই কী হয়, বেগ আস্তে আস্তে কমে। কারণ এটা কমে কেন, নিচের দিকে অভিকর্ষ স্থান আছে আর উপরের দিকে নেই, উপর দিকে বরং বাধা আছে উল্টা দিকে, তাই না? তো এই যেহেতু বাধা আছে তখন ওটাকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। আর এটাকে যখন তোমরা আরও উপরে ক্লাসে উঠবা, এটা সরাসরি একটা অক্ষ ধরে কাজ করা যায়, বুঝলা? তখন এটা একটা অন্য একটা রূপ দান করে। তো এই ক্ষেত্রে আপাতত তোমরা ছোট মানুষ, তোমরা এইভাবেই শিখে আসছো, তো তোমাদের সাথে এইভাবে বলতেছি, এইভাবেই মনে রাখো, তোমাদের জন্য এটাই মনে হয় সহজ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, একইভাবে হতে পারে ইউ মাইনাস জিটি, মানে ইউ প্লাস জিটি হতে পারে, ইউ মাইনাস জিটি হতে পারে। কীভাবে, উপর থেকে নিচে ছেড়ে দিলে প্লাস হবে, নিচ থেকে উপর দিলে মাইনাস হবে। এটা দিয়েও তুমি ম্যাথ করতে পারবা, কিন্তু এটার বললাম না একটা সুন্দর একটা প্রসেস আছে। আচ্ছা ঠিক আছে, সেটা আস্তে ধীরে পরে জানবা। 1 নম্বর পাইছি। আচ্ছা, এটাকে আবার এইভাবে না লিখে একসাথে আমরা লিখতে পারতাম, এখানে প্লাস মাইনাস দিলেও কাজ হয়ে যেত। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার আর কি আছে, আমরা এসের একটা সমীকরণ পাইছিলাম না? এখন এই জায়গাতে এস হবে না এইস হবে, উচ্চতা, তাহলে এইচ ইজিক্যাল ওখানে এস ছিল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা বলবো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। এখন দেখো এটা যদি উপর থেকে নিচে হয়, জি কী হবে, পজিটিভ, নিচ থেকে উপর হলে নেগেটিভ আমরা ধরে নিই, তার মানে এটা আমি বলতে পারি না প্লাস মাইনাস, কখন প্লাস হবে কখন মাইনাস হবে বের করতে পারবো না, পারবো। অ্যান্ড তারপর 3 নাম্বার যে অনুপাত, সেটা কি, ওই যে স্কোয়ারের অনুপাত পাইছিলাম, ভি স্কোয়ার ইজিক্যাল কত ছিল, ইউ স্কোয়ার প্লাস 2g, এর পরিবর্তে জি এবং এস এর পরিবর্তে এইচ, আর এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে, এই জন্য দিলাম প্লাস মাইনাস, বুঝতে পারছি? আচ্ছা, এই কয়েকটা সূত্র মনে রাখতে পারবো না? এই কয়েকটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কাজ হয়ে যাবে, বাকি কাজটা আমাদের সময় মতো হয়ে যাবে। আমরা যখন ম্যাথ করবো দেখবো এই সূত্রের বাইরে একটা সূত্রও নেই, তোমরা শুধু এটা কনফার্ম করো যে এই সূত্রগুলো তোমরা জানো। তারপর এগুলোর উপর সূত্র বেস করে ওই যে এখানে যে ইউ প্লাস এটি সূত্রটা ছিল না, দেখো এখান থেকেই আমরা সব কিছু বের করতে পারবো, বুঝছো? তোমার এই যে বিশেষ করে নর্মাল যে একটা সূত্র ছিল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as ছিল না, এখান থেকে তোমার যদি কখনো এস চায়, আর এস এর পরিবর্তে এখানে কি হবে, এইচ হবে, তাই না? এস এর পরিবর্তে হবে এইচ, আর এর পরিবর্তে কি হবে, জির পরিবর্তে জি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি 2gh। তোমাকে যদি কখনো এইচ জানতে চাই, তার মানে কি বলবা, ভি স্কোয়ার এটা ভাগ হয়ে এ পাশে প্লাস ছিল, এ পাশে মাইনাস হয়ে যাবে না? তার মানে এটা হয়ে যাবে ভি স্কোয়ার, এটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল 2gh না? gh কী অবস্থা আছে, গুণ, এই পাশে কি হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারি h ইজ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2g। এখান থেকে তুমি একটা এইচের একটা সূত্র পাচ্ছ না, এইচের সূত্রটা মুখস্থ করতে হবে না, এটাতে বের করতে পারবে না, এটাতে বের করতে পারবো। তারপর আরেকটা যে সূত্র আছে, দেখো এখান থেকে তোমরা এই কাজটা করতে পারো কিনা, দেখো ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি না, এখান থেকে তোমাকে যদি টি বের করতে পারো, তার মানে কী করবা, এটা প্লাস আছে, এই পাশে মাইনাস হবে না, তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল জিটি, তার মানে টিটা কী হবে, টি এই পাশে আনলে আমরা বলি টি ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড জি। এই যে টির মান বের করতে পারবো না? আচ্ছা, টির মান বের করার জন্য মুখস্থ করবো না, ওই যে একটা সূত্র জানি ওটা একটু বের করে নেবো, কয় সেকেন্ড লাগবে, 5-10 সেকেন্ডের বিষয়, একটু পারবো, আশা করি পেরে যাবো। ঠিক আছে, এই অনুপাতের সূত্রগুলো যদি তুমি ভালোভাবে জানো, আমি তোকে ইনশিওর করতেছি তুমি গ সব ম্যাথ পারবে, সব এসএসসি যে কোনো জটিল কঠিন সব ম্যাথ পারবা, একটু মডিফাই করতে হবে, একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তাহলে তুমি সব পারবা। এখন সেই জিনিসটা কীভাবে হবে, আস্তে আস্তে আমরা ম্যাথগুলো করাবো, পরের পার্টে ম্যাথ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু হইলে তোমার আশা করি সব কাজ হয়ে যাওয়ার বিষয়। পাশাপাশি একটা নতুন টপিক আছে, সেটা হচ্ছে গ্রাফ। একটু দেখি, তাহলে আমাদের টপিকটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের অনেক কষ্ট দিচ্ছি, একটু ক্ষমার দৃষ্টিতে দেখো। এই একটা ক্লাস যদি একটা ভিডিওতে থাকে না, বা একটু
তো একটা সিরিয়ালে যদি থাকে জিনিসটা তোমাদের জন্য পাওয়া সহজ হয়। তোমাদের যখন বোরিং লাগবে বা কষ্ট হবে একটু একটু থামাই রাখো, আবার থামাই রেখে গিয়েও তোমরা ওই তো টিকটকের রিলস দেখতে যায় না, বুঝছো? ওইসব দেখে সময় নষ্ট করে না, এখন একটু সিরিয়াস হও, পড়াশোনা করো, আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। ওকে, আচ্ছা দেখো এখন তারপর দেখো গ্রাফের জিনিসটা কি, আমরা তিনটা বিষয় ইম্পর্টেন্ট দেখছিলাম। দেখো একটা দেখছিলাম হচ্ছে দূরত্ব, তাই না? দূরত্ব না লিখে আমরা দূরত্ব লিখতে পারি প্লাস সরণও লিখতে পারি, যেহেতু সরল রেখে হিসাব করতেছি, তাই না? দূরত্ব হতে পারে বা সরণও হতে পারে। আচ্ছা, সরণও হতে পারে। পাশাপাশি আরেকটা, এর উপর একে যখন সময় দ্বারা ভাগ দিয়েছিলাম তখন কি পাইছিলাম? বেগ পাইছিলাম। একে সময় দ্বারা ভাগ দিয়ে কী পাইছিলাম? ত্বরণ পাইছিলাম। এরকম পাইছিলাম না? আচ্ছা, এই প্রসেসটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো একটা যখন গ্রাফ এরকম আঁকার চেষ্টা করি, দেখো এই যে বেশ করে তিনটা গ্রাফ একসাথে আঁকাবো। আচ্ছা দেখো, এটা হচ্ছে মনে করো 0 সেকেন্ড, নিচের দিকে কী দিচ্ছে? টাইম দিচ্ছে। দেখো এরকম তিনটা লিখলাম একসাথে, যাতে তিনটা লেখা যায়। এটাও 0 সেকেন্ড, এটাও 0 সেকেন্ড, এটাও 0 সেকেন্ড, নিচ বরাবর আমরা কী লিখতেছি? টাইম। বুঝতে পেরেছি? দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নিচ বরাবর এটা হচ্ছে টাইম। টাইম কীরকম হতে পারে? মনে করো এখানে 0 সেকেন্ড, এখানে হচ্ছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে না? দেখা যায় না? আচ্ছা, তাহলে এই কোনটা দেখা যায় না? 6টা নিচেরটা না, টি দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা তাহলে নিচ বরাবর যেটা দিছি সেটা হচ্ছে টি, বুঝছো? আচ্ছা, ওটা একটু নিচে হয়ে গেছে, একটু উপর লিখি তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। এই বরাবর যেটা দিছি সেটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, বুঝছো? এই বরাবর টি সময়। আর এই বরাবর কি দিছে দেখো, শুরুতে এটা আমরা বুঝাচ্ছি হচ্ছে সরণ বা দূরত্ব, যেহেতু সরল রেখে হিসাব করতেছি, তাই না? সরণকে তাহলে আমরা কী দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি না? তাহলে এটাকে আমরা এস লিখি। এখানে আমরা লিখতেছি হচ্ছে এস, এই দিক বরাবর আমরা দিচ্ছি হচ্ছে এস, আর এই দিক বরাবর দিচ্ছি হচ্ছে ভি, যেহেতু সরণকে সময় দ্বারা ভাগ দিয়ে ভি পাই, এই বরাবর হচ্ছে ভি। দেখো এখানে আমি কী লিখতে চাইছি, এটা হচ্ছে ভি। তারপর আরও নিচে যেটা আছে সেটা দেখো, আবার বেগকে যদি সময় দ্বারা ভাগ করি তখন কি পাবো? ত্বরণ পাবো না? এই বরাবর হচ্ছে এ। বুঝতে পারতেছো কিনা? একটু আঁকা বাঁকা লিখতেছি, একটু কষ্ট করে বুঝে নিও। আচ্ছা 2 4 6। আচ্ছা একইভাবে নিচের দিকেও দূর সময় থাকে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটাও 2 4 6। এই যে সেকেন্ডগুলো আছে। এখন দেখো যদি একটা নির্দিষ্ট সময় মনে করি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এইভাবে বাড়তেছে। তো একটা নির্দিষ্ট সময় মনে করেছিল হচ্ছে 5 ছিল, তারপর হুট করে হয়েছে হচ্ছে 12 হয়েছে, তারপর হুট করে আবার 20 হয় না, এরকম হয়েছে। তার মানে কী হচ্ছে, এই জিনিসটা এইভাবে আস্তে আস্তে উপরের দিকে বাড়তেছে। এরকম মনে করে এরকম একটা হচ্ছে। তো এইরকম তার মানে কি সময়ের সাথে সরণ বাড়তেছে না? আচ্ছা, সময়ের সাথে যখন সরণ বাড়তেছে তার মানে তার একটা কি হবে? বেগ হবে না? মনে করে নাও তাহলে তার বেগটা হবে সরল রেখা বরাবর। আচ্ছা, তার মানে কি ছিল? সরণটা কী ছিল? আস্তে আস্তে উপরের দিকে সময়ের সাথে সাথে বাড়তেছে। আর সেই যেহেতু সময়ের সাথে সাথে বাড়তেছে, সেটাকে যখন আমি আবার বেগের গ্রাফে দিলাম তখন সেটা কী হয়ে গেল? সরল রেখা বরাবর একটা নির্দিষ্ট ঢাল মেনটেন করে, এটা একটা ঢাল না, নির্দিষ্ট ঢাল মেনটেন করে বাড়তেছে। আর এটা যখন বাড়তেছে তখন দেখো, এটা যখন ঢাল মেনটেন করে বাড়তেছে তখন এটা কীভাবে বাড়বে? এটা তখন দেখো সময়ের সাথে একটা সরল রেখে একটা নির্দিষ্ট ঢাল মেনটেন করে যখন বেগ বাড়তেছে তখন সেখানে একটা ত্বরণ হবে না? সেই ত্বরণটা হবে আবার সরল রেখা, একেবারে সোজা বরাবর একটা নির্দিষ্ট বিন্দু বরাবর এরকম সেম হবে। তার মানে দেখো, দূরত্ব যদি সময়ের সাথে ঢাল যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে বেগটা কেমন হবে? একটা সরল রেখে একটা ঢাল হবে, একটা নির্দিষ্ট ঢাল বজায় রেখে সরল রেখা হবে। আর ত্বরণটা কি হবে? একেবারে সরল রেখা ভূমির সাথে 0 ডিগ্রি কোণে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এইভাবে কোনটা হচ্ছে সরণ হবে, কোনটা বেগ হবে, কোনটা ত্বরণ হবে, তোমাকে সরণ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, সেখান থেকে ত্বরণ বের করতে হবে। পাশাপাশি এগুলা ঢাল লিখতে শিখতে হবে, কোনটা ঢাল কি লিখতে পারবো না আস্তে ধীরে। তো ঠিক আছে, আমরা অনেকক্ষণ কথা বললাম, তোমাদের অনেক কষ্ট দিছি, তারপরে ক্ষমার দৃষ্টিতে দেখো বিষয়গুলো যদি একটু বোঝার মতো কিছু থাকে বা একটা ওয়ার্ডও যদি মনে হয় তোমার জন্য একটু উপকৃত হয়েছো, নতুনভাবে জানছো, তাহলে একটু সাপোর্ট দিও, মেন্টাল সাপোর্ট দিও, আশা করি ভালো হবে। আর এই যে এই ভিডিওগুলো আমি চেষ্টা করবো একটা প্লেলিস্ট আকারে তোমাদের সাথে অ্যাড করে দেওয়া। পরবর্তী ক্লাসে আমরা একটু ম্যাথ করব, সেই সব কিছু বিষয়গুলো আমরা অ্যাড করে দিতে পারি। এগুলো চেষ্টা করবো এমবিবিকে সায়েন্স ক্লাব এখানে অ্যাড করে দেওয়ার, পাশাপাশি ফেসবুক আছে, এখানে সব জায়গায় অ্যাড করে দেওয়ার চেষ্টা থাকবে। তোমরা যে কোনোভাবে অ্যাড করতে পারো, আর আমার সাথে এমবিবিকে দিয়ে অ্যাড থাকতে পারো। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কিচ্ছু তো আসে না, বুঝলা?
খুব ইম্পর্টেন্ট কিচ্ছু না, তুমি জাস্ট কানেক্টেড থাকলেই হচ্ছে। তুমি ভিডিওটা দেখতে পারো যদি উপকৃত হয়, আর উপকার যদি না হয় দেখার দরকার নেই, তোমার সময় অনেক দামি, সময় নষ্ট করো না, ঠিক আছে? আর যদি দেখে মনে হয় যে তুমি উপকৃত হচ্ছ, তুমি তোমার বন্ধুটাকে শেয়ার করো, বন্ধুটাকে শেয়ার করলে সেও যাতে উপকৃত হয়। এটাও বলতে পারো একটা ভালো কাজ তুমি ছড়াইয়া দিচ্ছ। কিন্তু ইম্পর্টেন্ট না তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, ফলো করতে হবে, কমেন্ট করতে হবে, কিচ্ছু যায় আসে না, ইম্পর্টেন্ট কিছুই না। কিন্তু জিনিসটা হচ্ছে তোমার উপকারার্থে যদি তোমার উপকার হয় তাহলে করতে পারো, একান্তই তোমার ইচ্ছা, বাধ্যবাধকতা কিচ্ছু নেই। তবে আমার একটা ইচ্ছা থাকবে, একটু ভালোভাবে করো। এখন এই ক্লাস 9-10 থেকে তোমার যখন গ্যাপ থেকে যায়, তখন পরবর্তীতে দেখা যায় এই গ্যাপটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায়, বুঝছো? তো আমি আমার জায়গা থেকে একটু চেষ্টা করতেছি, কষ্ট করতেছি, হয়তো বা ভালো মতো পারতেছি না, তারপরে শুরু করতেছি। অনেক কিছু ভুল হয়ে যাবে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। অনেক সিনিয়ররা দেখতে পারে, অনেক জুনিয়ররা দেখতে পারে, সবার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমার দৃষ্টিতে দেখো। এবং আমার প্রচেষ্টাকে, আমার মানে ফলাফলটাকে সবসময় না দেখে একটু পরিশ্রমটাকে দেখো, তাহলে অনেক ভালো হবে। আমাদের সমাজের ব্যবস্থা হচ্ছে কি, আমরা শুধু ফলাফলটা দেখি, বুঝছো? এই জন্য অনেকে পরীক্ষায় খারাপ করলে আমরা শুধু বলি সে পারে না, এটা সেটা, তার ফলাফল খারাপ হয়েছে। কিন্তু এই ফলাফলের পিছনে না অনেক পরিশ্রম থাকে। সবাই হয়তো বা সময় মতো ব্যাটে বলে কানেক্ট করতে পারে না, এরকম হতে পারে। ঠিক আছে, আমাদের মেন্টালিটি উন্নত হবে ইনশাল্লাহ, আমরা বাংলাদেশ হিসেবে একজন গর্ববোধ করব এবং আমাদের দেশেও বিশ্বসেরা বিজ্ঞানী হবে। ঠিক আছে, এই স্বপ্ন নিয়ে আসি, এই স্বপ্ন নিয়ে বাঁচি। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।